আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের এই কোর্সে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে অনুশীলনী 17 যে চ্যাপ্টারটা সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এমনকি তোমাদের যারা শর্ট সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এই একটা চ্যাপ্টার যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের 2টা সৃজনশীল অ্যান্সার করার সুযোগ আছে, মানে তোমরা এই একটা চ্যাপ্টার থেকে 20 নাম্বার সৃজনশীল অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছি? সো একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু কষ্ট করে দ্রুত জানিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা একটু দ্রুত জানাও যে সাউন্ডটা কি তোমরা শুনতে পারতেছো বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তোমাদের কি সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, শাহ মোহাম্মদ মুজাহিদ ওয়ালাইকুম আসসালাম, মারুফ ইসলাম মোয়াজ ওয়ালাইকুম আসসালাম, লামিসা জরিফ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকলকে ধন্যবাদ। তোমরা একটু কষ্ট করে আমাকে ইনশিওর করো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, নূর মোহাম্মদ অল ইজ ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলো আমরা মূলত আজকের ক্লাসটা একটু স্লোলি আগানোর চেষ্টা করব, বিকজ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো আমি চেষ্টা করব আজকের ক্লাসটা যারা একদম ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবা, তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল আশা করি আজকের ক্লাসের পর তোমাদের ওই কোশ্চেনগুলো আর থাকবে না। এমনকি এতটুকু শিওর থাকো যে আজকের ক্লাসটা যদি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন হোক না কেন, এমসিকিউ হোক সিকিউ হোক যেটাই হোক না কেন, তুমি আজকের ক্লাসেই পর্যাপ্ত গাইডলাইন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা প্রথম থেকে ক্লাসটা শুরু করি, দেখা যাক আজকে কি হয় ক্লাসে। ওকে, তাহলে চলো আমরা মূলত প্রথমত কি দেখব। আমরা প্রথমত দেখতেছি যে আমাদের চ্যাপ্টারের নাম হলো অধ্যায় 17, আমাদের পরিসংখ্যান হলো চ্যাপ্টারের নাম। এবার আসো এই চ্যাপ্টার থেকে আমাদের গ্রাফের কাজ লাগবে, এই জন্য গ্রাফটা লিখে রাখছি। এবার আসো আমরা জাস্ট এই চ্যাপ্টারটাকে একটু সামারি করে যদি দেই, দেখো তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি জিনিস আসতে পারে বা কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা যদি একটু সামারি করি যে আমাদের এই চ্যাপ্টারে আছে কি কি। আমরা প্রথমত টপিকস লিখি। টপিকস মনে রাখবা আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 2 টাইপের কোশ্চেন আসে, একটা হলো ছক জাতীয়, আরেকটা হলো আমাদের গ্রাফ জাতীয়। সো ছক জাতীয় কোশ্চেন যদি কি হয়, কি কি দেখো, যদি ছক জাতীয় কোশ্চেন হয় সেই ক্ষেত্রে আমাকে আসতে পারে হলো গড় জাতীয়। কি আসতে পারে? গড়। কি আসবে? মধ্যক। মধ্যক। কি আসবে? প্রচুরক। প্রচুরক। ঠিক আছে, গড় মধ্যক প্রচুরক। ঠিক একইভাবে যদি গ্রাফ জাতীয় আসে সেই ক্ষেত্রে কি করতে পারি, দেখো এগুলা কিন্তু ফিক্সড, এগুলাই তোমার আসবে, এর বাইরে আসার চান্স সবচেয়ে কম, আসার চান্সই নাই। ধরেই রাখবা যে এই 3টা থেকে একটা আসছে পরীক্ষায়, ধরেই রাখবা এই 3টা থেকে একটা আসছে পরীক্ষায়। বুঝতে পারছি? শিওর। এবার আসো গ্রাফ জাতীয় যদি আসে, গ্রাফ। গ্রাফ। সো গ্রাফ জাতীয় আবার কি? গ্রাফ জাতীয় হলো আবার 3টা। একটা কি? আয়ত লেখো। আয়ত লেখো। আয়ত লেখো। বহুভুজ। বহুভুজ এবং অজীব রেখা। এবং কি? অজীব রেখা। সো এই যে অজীব রেখা, বহুভুজ এবং আমাদের আয়তলেখ, এই 3টা। সো তুমি ধরেই রাখবা, শিওর থাকো। ওকে, পরিসংখ্যান কি আগে কোনো ক্লাস হয়েছে নাকি আজকে প্রথম? হ্যাঁ, আজকেই প্রথম। আজকেই প্রথম পরিসংখ্যানের ক্লাসটা, আজকেই প্রথম। আশা করি তোমরা যদি ক্লাসটা ভালো করে করো, কন্টিনিউ শেষ পর্যন্ত করতে পারো, তাহলে আজকের ক্লাসেই তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারের যত সমস্যা ছিল সবগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সৈকত মজুমদার, আশা করি তুমি বুঝতে পারছো, একটু প্রথম থেকে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করবা। ওকে, তোমাদের কি দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে একটু জানিয়ে দিও তো। আচ্ছা, তাহলে চলো এবার আসো। এবার আমরা অলরেডি বুঝতে পারছি যে এই চ্যাপ্টারে আমাদের 6টা টপিকস, একটা গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। মাথায় রাখবা, মাথায় রাখবা যে গড় মধ্যক প্রচুরক যদি তুমি করে যাও, গড় মধ্যক প্রচুরক যদি তুমি করে যাও, একটা 4 নম্বরের কোশ্চেন 100% শিওর তুমি পরীক্ষা হলে পাবা। ঠিক একইভাবে
আয়ত লেখো, বহুভুজ, অজীব রেখা যদি করে যাও, একটা 4 নম্বরের কোশ্চেন 100% শিওর থাকবা। তাহলে এই যে আমরা এই 6টা টপিক যদি করি, আমরা কত নম্বর পাবো? আমরা 8 নাম্বার শিওর পাইতেছি। কত নাম্বার পাইতেছি? 8 নাম্বার শিওর পাইতেছি। 8 মার্কস, 8 মার্কস শিওর, 100%, 100% পাইতেছি। সো যদি তুমি এই 6টা জিনিস ভালো করে শিখতে পারো, তুমি 100% 8 নাম্বার পাবা। এখন কথা হলো ভাই, আমি তো 8 নাম্বার পাইলাম, সৃজনশীল তো আমাদের 10 নাম্বার, তাহলে বাকি 2 নাম্বার কোথায় গেল? হ্যাঁ, বাকি 2 নাম্বারের জন্য যতটুকু বেসিকের প্রয়োজন আছে বা তোমার এমসিকিউ অ্যান্সার করার জন্য যতটুকু যা লাগবে, তা আমরা ধারাবাহিকভাবেই দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা টপিকস ওয়াইজ করব, দেন ওইখান থেকে কি কি এমসিকিউ হতে পারে এমসিকিউ সলভিংও করাবো, তারপরে আমরা ওইখান থেকে এই 6টা টপিক শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সবার ক্লিয়ার? এবার আসো, তোমরা অবশ্যই আমার সাথে সাথে নোট করার চেষ্টা করবা। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, সবাই অবশ্যই নোট করে চেষ্টা করবা। ওকে, কালকে তো তোমাদের কোরআন এক্সাম না, তোমাদের এক্সাম তো টাইমটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? 27 নভেম্বর থেকে মূলত পরীক্ষা শুরু হয়েছে, হবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যারা জানো না তাদের জাস্ট বলে রাখছি যে তোমাদের টেস্ট পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল আগামীকাল থেকে, সেটা কিন্তু হবে হলো 27 নভেম্বর থেকে। সো তোমাদের যাদের যাদের চেঞ্জ, এখন নিজস্ব মাদ্রাসা যদি কোনো কারণে চেঞ্জ করে নিয়ে নেয়, সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা সবাই জানি যে সবার পরীক্ষাটা হবে কি 27 নভেম্বর থেকে। ওকে, তাহলে চলো আমরা মূলত পড়া ফেরত যাই। আমাদের প্রথমত আমরা দেখি আমাদের এখানে কি কি টপিকস আছে। আমরা প্রথমত দেখতেছি আমাদের যে টপিকসটা আছে সেটা হলো চলক। এখন কথা হলো ভাই, চলক কি? চলক হলো 2 প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটা হলো অবিচ্ছিন্ন চলক। একটা বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলকটা আসলে কি এবং অবিচ্ছিন্ন চলকটা আসলে কি সেটাও যদি আমরা দেখি, বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান কেবলমাত্র, যে চলকের মান কেবলমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, যে চলকের মান কি হইতে পারে? পূর্ণ সংখ্যা হতে পারে, তাকেই আমরা বিচ্ছিন্ন চলক বলবো। তাকে কি বলবো? বিচ্ছিন্ন চলক বলবো। যেমন পূর্ণ সংখ্যা বাই কি? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যেমন একটা বা দুইটা বা তিনটা, 4টা 5টা 6টা, এগুলা কি আমাদের পূর্ণ সংখ্যা। এই মানগুলা কিন্তু দশমিকের আসবে না, এই মানগুলা কিন্তু মাইনাসের আসবে না, আমরা জাস্ট পজিটিভ মানগুলো। এখন তুমি চিন্তা করো কোন মানগুলাকে তুমি পজিটিভ চিন্তা করো। তুমি খেয়াল করো, যদি তোমাকে আমি বলি মানুষের সংখ্যা হিসাব করতে, কিসের সংখ্যা? মানুষের সংখ্যা। সো এই মানুষের সংখ্যা হিসাব করতে গেলে তুমি খেয়াল করো তো, তুমি কি এইভাবে বলো যে 4 জন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তির অর্ধেক আছে? আমরা কি বলি যে 4.5 জন লোক আছে? আমরা কি বলি যে 4 জন ব্যক্তি আরেকজন ব্যক্তির অর্ধেক বা 3 ভাগের 4 ভাগ ব্যক্তি আছে? এটা কি বলি আমরা? না, আমরা বলি এভাবে, হয়তো বা 4 জন আর নয়তো বা কি 5 জন। 4 জন এবং 5 জনের মাঝখানে কিন্তু আমরা কোনো সংখ্যা বলি না। তাহলে এই যে তুমি একটা 4 জন বললা বা 5 জন বললা, এই জিনিসটা কিন্তু পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। সেই পূর্ণ সংখ্যাটাই আমাদের কি? বিচ্ছিন্ন চলক। সো এখানে তুমি মাথায় রাখবা, যে কোনো ধরনের মানুষের সংখ্যা, এই বিচ্ছিন্ন চলকগুলা কি? জনসংখ্যা। বিচ্ছিন্ন চলকগুলা কি? জনসংখ্যা। বিচ্ছিন্ন চলকগুলা কোনগুলা? পাখির সংখ্যা, পাখির সংখ্যা। বিচ্ছিন্ন চলক কোনগুলা? বিচ্ছিন্ন চলক হলো যে কোনো প্রাণীর সংখ্যা, প্রাণীর সংখ্যা। এগুলো আমাদের কি? বিচ্ছিন্ন চলক। এই মানগুলা, যেমন আমাদের একটা কমন জিনিস থাকে, সেটা হলো জন্মসাল। সেটা কি? জন্মসাল। এই জন্মসালটাও কিন্তু আমাদের বিচ্ছিন্ন চলক। কারণ কি? জন্মসালটাও কিন্তু আমরা বলি যে হয়তোবা 2001, নয়তোবা 2003। তুমি কিন্তু এটা বলো না যে 2001.32 এরকম বলো না, জন্মসালটা বলো। সালটা কি? হয়তোবা 2021, নয়তোবা 2022, নয়তোবা 2023। একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা ইউজ করি। সেই যে পূর্ণ সংখ্যাগুলো ইউজ করতেছো, এটাকে আমরা বলি কি? বিচ্ছিন্ন চলক। ক্লিয়ার? সো যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা বললেই তুমি কি বুঝবা? যে জনসংখ্যা, পাখির সংখ্যা, প্রাণীর সংখ্যা, জন্মসাল, এগুলো সবগুলাই কিন্তু আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ইউজ করি। সো এখানে যেহেতু আমরা ভগ্নাংশ বা অন্য কোনো সংখ্যা ইউজ করতেছি না, তাহলে এগুলাকে আমরা বলবো কি? বিচ্ছিন্ন চলক।
ক্লিয়ার? সো পূর্ণ সংখ্যা ইউজ করা মানেই হলো কি বিচ্ছিন্ন চলক। এই উদাহরণগুলো তোমার একটু ভালোভাবে মাথায় রাখবা, কারণ এই উদাহরণ থেকেই মূলত আমাদের এমসিকিউ গুলা চলে আসে। তুমি এতটুকু শিওর থাকবা, এই যে আমরা যে স্লাইডটা পড়তেছেন, এই যে এই মাত্র এই যে স্লাইডটা আছে, এই স্লাইড থেকে যদি তুমি ভালো করে করো, তাহলে এইখান থেকে তুমি 1 নাম্বার একটা এমসিকিউ শিওর থাকো, একটা এমসিকিউ পাবাই, একটা এমসিকিউ পাবাই। বুঝতে পারছি? সো তুমি দেখো, মাত্র জাস্ট এই একটা স্লাইড পড়লে তুমি 1 নাম্বার শিওর। আর পরীক্ষার সময় কিন্তু 1 নাম্বারই তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সো একটু খেয়াল করো, আমরা অলরেডি বললাম বিচ্ছিন্ন চলক মানে কি, যে চলকের মান কেবলমাত্র কি থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি, যেখানে দশমিকের মান, ভগ্নাংশের মান এগুলা আসবে না। উদাহরণ কি কি? জনসংখ্যা, পাখির সংখ্যা, প্রাণীর সংখ্যা এবং জন্মসাল। আশা করি ক্লিয়ার সবার। এবার আসো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে বলা হয় কি অবিচ্ছিন্ন চলক। এখন ভাই বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে কিন্তু তুমি যে লেখো যে 2.5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। 2.3 তুমি যদি লেখো 32.5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাট ওইটা কিন্তু পূর্ণ সংখ্যা না। সো বাস্তব সংখ্যা যদি থাকে, কি থাকে? বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যা যদি হয় তাহলে সেটা কি বলা হয়? অবিচ্ছিন্ন চলক। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে ওকে, স্পষ্ট দেখা যাচ্ছে ভাইয়া, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, শাহ মোহাম্মদ মুজাহিদ বলছো কোনোভাবেই বুঝতে পারতেছি না যে আমাদেরকে এক্সাম ভয় পায় নাকি আমরা এক্সামকে ভয় পাই। তোমরাই এক্সামকে ভয় পাও। ওকে, আচ্ছা তোমরা একটু আজাইরা কমেন্ট কম করো, হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আশা করি তোমাদের জন্য সুবিধা হবে, কাজে লাগবে। খেয়াল করো, সো অবিচ্ছিন্ন চলকগুলা কি কি? বাস্তব সংখ্যা। এখন এখানে উদাহরণগুলো ভালো করে মাথায় রাখো, বাস্তব সংখ্যা কোনগুলা হইতে পারে, বা বাস্তব সংখ্যা কোনগুলো আসলে। যেমন তুমি যদি পড়ো যে উচ্চতা, কি উচ্চতা, এই উচ্চতা কিন্তু আমাদের কি অবিচ্ছিন্ন চলক। কিভাবে ভাইয়া? উচ্চতা তো তুমি বলো যে 5 ফিট 4 ইঞ্চি মানে 5.6, বলো কি না? দশমিকের মান ইউজ করা হয়? হ্যাঁ হয়। তাহলে এটা কি উচ্চতা। ঠিক একইভাবে চিন্তা করো তাপমাত্রা। তাপমাত্রা কি ভাই? আমরা কি বলি কি 29 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস? আমরা কিন্তু কখনো কখনো এটাও বলি যে 29.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা কখনো কখনো এটাও বলি যে 30.3 ডিগ্রি সেলসিয়াস, বলি কি না? সো ওইটা আমাদের কি তাপমাত্রা। ওজনটা কেমন হয় ভাই? ওজন তো আমরা এটা বলি যে 76 কেজি, 77 কেজি, 78 কেজি, এটা বলি। বাট এটার বাইরেও কিন্তু আমরা এটাও বলি যে 76.7 কেজি, মানে 76 কেজি 700 গ্রাম, বলি কি না? সো ওইটাও আমাদের কি অবিচ্ছিন্ন চলক। মানে যেগুলাকে তুমি বাস্তব সংখ্যায় প্রকাশ করতে পারবা, মানে ভগ্নাংশের রূপে প্রকাশ করতে পারবা, সেগুলোর কি বলা হবে? অবিচ্ছিন্ন চলক বলা হবে। এবার এছাড়াও আরো কিছু আছে, কি কি? যেমন তুমি চিন্তা করো বয়স, এই বয়সটাও কি বয়স। এমনকি আরেকটা আছে, দেখো বয়স, যদি তুমি চিন্তা করো বয়স, এই বয়সটাও কি আমাদের অবিচ্ছিন্ন চলক। বয়সটাও কি অবিচ্ছিন্ন চলক। কেন ভাই বয়স অবিচ্ছিন্ন চলক কেমন হয়? আমরা তো এটা নর্মালি বলি এটা যে 27 বছর, 28 বছর, 23 বছর, 22 বছর, 19 বছর, 18 বছর, এটা পূর্ণ সংখ্যা বলি না। কখনো কখনো কিন্তু আমরা এটাও বলি যে 22 বছর 10 মাস 3 দিন, 22 বছর 11 মাস 2 দিন, বলি কিনা? তো এই যে দশমিকের মানগুলো আসতেছে, এগুলা কিন্তু আমাদের বয়স মানে অবিচ্ছিন্ন চলকেরই একটা অংশ। ঠিক একইভাবে আরেকটা আছে তোমাদের সবচেয়ে কমন একটা জিনিস, যে পরীক্ষার জিপিএ। পরীক্ষায় যে জিপিএ আসে, এটা কি আমাদের অবিচ্ছিন্ন চলক। জিপিএ, জিপিএ, জিপিএ কেমনে ভাই অবিচ্ছিন্ন চলক সেটা আমরা সবাই জানি ভাই। আমি পাইছি পরীক্ষায় মনে করো 4.93, এটা কি পূর্ণ সংখ্যা হইলো? না, এটা তো বাস্তব সংখ্যা, বাট এটা কি অবিচ্ছিন্ন চলক। ক্লিয়ার? আমরা কখনো কখনো এটাও বলি যে 3.29, সো এইটাও কি আমাদের অবিচ্ছিন্ন চলক। সো বুঝতে পারছি সবাই যে এগুলো আমাদের কি অবিচ্ছিন্ন চলক কোনগুলো এবং বিচ্ছিন্ন চলক আসলে কোনগুলা। এটা ক্লিয়ার হয়েছে সবার? বলো, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক ক্লিয়ার হয়েছে সবাই? বলো, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। আমার সাথে সাথে কথা বলতে হবে কিন্তু। ওকে, আচ্ছা
ওকে, দেখো দেখো 10, 20, 30, 40। ওকে ওকে, দেখো আশা করি ক্লিয়ার সবার, আশা করি ক্লিয়ার সবার। ওকে, আচ্ছা এবার দেখো এই যে আমাদের যেটা আসছে এখান থেকে যদি আমরা স্লাইড চিন্তা করি, স্লাইড দেখে আমরা এবার কিছু এমসিকিউ পূরণ করব। এমসিকিউ দেখা যাচ্ছে তোমাদের সবগুলা, সবগুলা কি দেখা যাচ্ছে, সবগুলা কি দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, সবগুলা কি দেখা যাচ্ছে কিনা, দেখা যায়? ওকে, সবগুলা দেখা যাচ্ছে? ওকে, দেখা যায়? আমি পিছিয়ে গেলাম মনে হয়। হ্যাঁ, ইজিলি দেখা যাচ্ছে। আচ্ছা খেয়াল করো এটার উত্তরটা কি আসবে বলো তো, কে কে পারো? আচ্ছা ধীরে ধীরে ক্লাস করাবো। ওকে করাচ্ছি ধীরে ধীরে। দেখো তোমরা দেখতে পারতেছো কিনা এটা একটু খেয়াল করো, আমাদের এটার উত্তরটা কি আসবে বলো তো, এটার উত্তরটা কি আসবে? আচ্ছা অনেকে উত্তরটা বলে ফেলছো, দেখো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। আচ্ছা বিচ্ছিন্ন চলক মানে আমরা কি শিখছিলাম অলরেডি, বিচ্ছিন্ন চলক মানে হলো পূর্ণ সংখ্যা থাকতে হবে, আর আমরা ওইখানে কিন্তু উদাহরণগুলো বলছিলাম যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকতে হবে। বিচ্ছিন্ন চলক মানে কি পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি বলতে পারবা যে এটার উত্তর কত আসবে, এটার উত্তর কত ডি, এটার উত্তর কত ডি, এই যে ডি, ডি হলো আমাদের কি উত্তর। বুঝতে পারছি সবাই? এরপরে আসো দেখি কারা কারা আমার সাথে সাথে উত্তর দিতে পারো, দেখি তো অনেকেই উত্তর দিয়ে ফেলছো, দেখি কারা কারা ভুল করছো, অনেকেই উত্তর দিয়ে ফেলছো, গুড। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো, এই যে এই কোশ্চেন, কোনটি নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। আচ্ছা অবিচ্ছিন্ন চলক মানে কি জানি আমরা বলছিলাম, অবিচ্ছিন্ন চলক মানে কি যে বাস্তব সংখ্যা হইতে পারবে, কি বাস্তব সংখ্যা, যে কোনো ধরনের বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যা কোনগুলা, বাস্তব সংখ্যা কোনগুলা দেখো তো, জনসংখ্যা, জনসংখ্যা তো এটা আমাদের বিচ্ছিন্ন চলক কারণ এটা কি পূর্ণ সংখ্যা হয়, এটা হবে না। ওকে শিক্ষার্থী সংখ্যা এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। বয়স, আচ্ছা জন্মসাল এটাও কিন্তু অবিচ্ছিন্ন সংখ্যা, অবিচ্ছিন্ন সংখ্যা, জন্মসাল এটা কিন্তু বিচ্ছিন্ন সংখ্যা। আচ্ছা বিচ্ছিন্ন চলক, স্যার আজকে ক্লাস করতে অনেক ভালো লাগছে, আচ্ছা ধন্যবাদ, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ওকে বলো তো এই যে সি, বয়স, বয়স, এই বয়সটা কি আমাদের অবিচ্ছিন্ন চলক, বয়সটা কি অবিচ্ছিন্ন চলক। এই যে যারা যারা সি এবং ডি বলতেছো, যে মোহাম্মদ নাইম, মোহাম্মদ নাইম তুমি কিন্তু উত্তরটা ভুল করছো, ইসমাইল ভাই উত্তরটা কিন্তু ভুল করছেন, জন্মসাল কিন্তু অবিচ্ছিন্ন চলক হবে না, জন্মসাল কি হবে বিচ্ছিন্ন চলক হবে, কারণ কি জন্মসালের মধ্যে আমরা ফিক্সড মান বলি 2001 সাল, 2002 সাল, 2003 সাল, সাল বলছে, জন্ম তারিখ বলে নাই, জন্ম সাল বলছে, জন্ম সাল যেহেতু বলছে তাহলে সালের মধ্যে কিন্তু আর মাস আর দিন আসবে না, অবশ্যই 2002 সাল, 2003 সাল, 2004 সাল এগুলাই কি সাল বলা হয়, সেই সালটা কিন্তু ফিক্সড মানে এটা পূর্ণ সংখ্যা। বাট আমাদের চাইছে হলো অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক মানে কি বয়স, বয়স, ক্লিয়ার সবার, ক্লিয়ার, ক্লিয়ার সবার। ওকে আরিফ বিল্লাহ উত্তর দিছো সি, গুড, যারা যারা উত্তর দিছো সি তাদেরটা কারেক্ট, যারা যারা উত্তর দিছো সি তাদেরটা কারেক্ট। এবার আসো আমাদের পরের কোশ্চেনটা দেখি, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক, একদম সহজ কোশ্চেন, একদম হুবহু কমন পড়ে গেছে। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, এই যে জিপিএ কোন ধরনের চলক, প্রাপ্ত জিপিএ মানে কি 4.93 লিখতে পারো তুমি, 3.25 পাইছি আমি। সো এগুলা কি আমাদের, এগুলা কি আমাদের অবিচ্ছিন্ন চলক, এগুলো আমাদের কি অবিচ্ছিন্ন চলক। কারা কারা উত্তর দিছো বলো, এই কারা কারা উত্তর দিছো? ওকে ওকে, মোহাম্মদ সারোয়ার হোসেন উত্তর দিছো বি, আরিফ বিল্লাহ ক্লিয়ার, ওকে মোহাম্মদ নাইম উত্তর দিছো বি। ওকে আর কেউ উত্তর দিবা, আর কেউ কি উত্তর দিবা? ওকে আচ্ছা, মারুফ ইসলাম মোয়াজ উত্তর দিছো বি। ওকে সবার কমেন্ট করে ফেলছি। ওকে আরিফ বিল্লাহ উত্তর দিছো বি, ইসমাইল ভাই উত্তর দিছো বি। ওকে যারা যারা উত্তর বি দিছো, যারা যারা উত্তর বি দিছো তাদেরটাই কি কারেক্ট, কারণ কি জিপিএ, জিপিএ কি ভগ্নাংশ সংখ্যায় লেখা যায়, পূর্ণ সংখ্যাও লেখা যায়, তাহলে আমাদের এটা কি অবিচ্ছিন্ন চলকের অংশ। ওকে এগুলো কিন্তু আমরা উদাহরণ থেকে পেয়ে গেছিলাম। শেষ, আমাদের বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের অংশ ক্লিয়ার। এই এতটুকু ধারণা যদি তুমি থাকো তুমি একটা এমসিকিউ শিওর থাকবা। এবার চলো আমরা আবার বেসিকে যাই, আবার বেসিকে যাই। বেসিকটা কি, যে আমাকেই বলছে অশ্রেণীবদ্ধ এবং শ্রেণীবদ্ধ ডাটা, মানে আমাদের ডাটা হলো দুই রকমের, ডাটা কত রকমের, দুই রকমের ডাটা, ডাটা, ডাটা দুই রকমের, একটা হলো অশ্রেণীবদ্ধ,
একটা হলো অশ্রেণীবদ্ধ, আরেকটা কি শ্রেণীবদ্ধ। এখন কথা হলো ভাই, আমাদের একটু যাচাই করতে হবে, যে একটু চিনতে হবে যে কোনটা অশ্রেণীবদ্ধ আর কোনটা শ্রেণীবদ্ধ। তুমি খুব সহজে চিন্তা করো তো ভাইয়া, তুমি খুব সহজে চিন্তা করো, এখানে শ্রেণী আছে কোনটাতে, শ্রেণী আছে কোনটা? এখানে দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এলোমেলো ভাবে, এগুলো কি আমাদের কোনো শ্রেণীতে আছে? না। তাহলে এটা হলো অশ্রেণীবদ্ধ। এটাকে আমরা কি বলবো? অশ্রেণীবদ্ধ। অশ্রেণীবদ্ধ। তাহলে ভাই এইগুলা কি? এগুলা হলো শ্রেণীবদ্ধ। এটা কি? শ্রেণীবদ্ধ। শ্রেণীবদ্ধ। সো আমরা শ্রেণীবদ্ধ এবং অবিশ্রেণীবদ্ধ কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই বলো? শ্রেণীবদ্ধ আর অশ্রেণীবদ্ধ কি আমরা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়ে গেছো, কারণ এগুলো খুবই সোজা জিনিস। যে এটাকে বলা হয় অশ্রেণীবদ্ধ, এটাকে বলা হয় কি শ্রেণীবদ্ধ। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে আসো, এবার আসো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, যেখান থেকে আমাদের 4 নম্বরের কোশ্চেন যেগুলো অ্যান্সার করবা ওইখানে কাজে লাগবে। 4 নম্বরে যে কোশ্চেনগুলো আসে ওইখানে কি লাগবে? এই টপিকসটা কাজে লাগবে। সো এটাও একটু ইম্পর্টেন্ট জিনিস। এবার আসো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটা করি আমরা, সেটা হলো পরিসর নির্ণয় করি। কি করি? পরিসর নির্ণয় করি। আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে প্রথম কি করি? পরিসংখ্যান করি, পরিসর তৈরি করি। কি তৈরি করি? পরিসর তৈরি করি। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বারবার বলতেছি যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমার প্রথম কাজ কি? পরিসর তৈরি করা। কি তৈরি করা? পরিসর তৈরি করা। কারণ এটা কিন্তু এমসিকিউতে আসবে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমার প্রথম কাজ কি? পরিসর তৈরি করা। এখন কথা হলো ভাই, পরিসর আমরা কিভাবে বের করব? পরিসর আমরা বের করবো হলো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ 1। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ 1। সো এটা আমরা পরিসর বের করার জন্য সূত্র। সো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রথম কাজ কি? পরিসর তৈরি করা। দ্বিতীয় কাজ কি? আমরা শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করব। শ্রেণীব্যাপ্তি মানে কি? ব্যবধান নির্ধারণ করব। এটা আমাদের ইচ্ছা মতো সুবিধাজনক। আমরা কি করব? সুবিধাজনক উপাত্ত গুচ্ছে, সুবিধাজনক উপাত্ত গুচ্ছ নিয়ে কিছু করব, শ্রেণীতে বিভক্ত করব। 3 নাম্বারটা কি? শ্রেণী সংখ্যা। 3 নাম্বার ধাপ কি? শ্রেণী সংখ্যা তৈরি করা। যে সেটগুলাকে দেখো, উপাত্ত সেটকে যতগুলা শ্রেণীতে বিভক্ত করা হয় তার সংখ্যাই হলো কি? শ্রেণী সংখ্যা। এবার শ্রেণী সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, শ্রেণী সংখ্যাটা অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। ভাইয়া পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? দেখো, শ্রেণী সংখ্যা বের করার জন্য সূত্র, শ্রেণী সংখ্যা বের করার জন্য সূত্র পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর কিভাবে বের করবা? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করবা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করবা যোগ 1। আর শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা কেমনে বের করবা? পরিসর উপরে বসাবা আর নিচে বসাবা শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি মানে কি? ব্যবধান। যে তুমি কত করে ব্যবধান ধরতেছো, যত করে ব্যবধান ধরবা এই মানটা এখানে বসায় দিবা। মনে করো সাপোজ তুমি পরিসর বের করছো, মনে করো সাপোজ 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 তুমি পরিসর বের করছো, মনে করো সাপোজ সাপোজ ঠিক আছে, তুমি মনে করো পরিসর বের করছো, মনে করো যে সাপোজ পরিসর বের হয়েছে 39। পরিসর বের হয়েছে কত? 39। তোমার শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি আমি তোমাকে বললাম কি 10। শ্রেণীব্যাপ্তি কত? 10। তাহলে তুমি শ্রেণী ব্যবধানটা কেমনে বের, শ্রেণী সংখ্যাটা কেমনে বের করবা? তোমার শ্রেণী সংখ্যা বের করার জন্য সূত্র তো তুমি শিখছো, যে উপরে বসাবা কি? পরিসর, নিচে বসাবা কি? শ্রেণীব্যাপ্তি। তাহলে কত আসে? 3.9 না? কিন্তু আমাদের এখানে একটা শর্ত মনে রাখতে হবে। শর্তটা কি? পূর্ণ সংখ্যায় রূপান্তর। তাহলে 3.9 যেহেতু আছে, যে 3.9 যদি আসে তাহলে এটাকে আমি কি করে দিব? 4 ধরে নিব। এটাকে আমি কি করে দেবো? 4 ধরে নিব। এখন কথা হলো 3.9 4 এর কাছাকাছি বলে 4 ধরছি না। তোমাকে যদি 3.1ও আসে, তোমার কোশ্চেনে যদি 3.1ও আসে, সেই ক্ষেত্রেও তুমি কি করে দিবা? 4 ধরে নিবা। সেই ক্ষেত্রেও তুমি কি ধরে নিবা? 4 ধরে নিবা। মানে দশমিকের পরে যদি 1ও আসে, সেই ক্ষেত্রেও আমরা কি করব? পরের পূর্ণ সংখ্যাটা ধরে নিব। সহজ কথা, শেষ। যদি আমার মনে করো আসছে 7.1, 7.2 আসছে, এই 7.2 কেও আমি কি করে দিব? 8 ধরে নিব। মানে পরের যে পূর্ণ সংখ্যাটা হয় ওই পূর্ণ সংখ্যাটা আমরা ধরে নিব। ক্লিয়ার? অবশ্যই কি লাগবে? শ্রেণী সংখ্যাটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। ক্লিয়ার? এরপরের ধাপটা কি? এরপরের ধাপটা হলো আমাদের ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য ঘনসংখ্যা বের করো। শেষ ধাপগুলা। ঘনসংখ্যা নিবেশন সারণীর জন্য কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপ কি? পরিসর বের করা। কিভাবে বের করব? সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব যোগ 1। 2 নম্বর ধাপ কি? শ্রেণীব্যাপ্তি। 3 নম্বর ধাপ কি? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার ক্ষেত্রে কিভাবে বের করব? উপরে পরিসর বসাবো, নিচে শ্রেণী ব্যবধান বসাবো, আর এই মানটা অবশ্যই কি লাগবে? পূর্ণ সংখ্যা লাগবে। তারপরে লাস্ট ধাপ কি? ঘনসংখ্যা তৈরি করা। ক্লিয়ার সবার? ওকে। এবার আসো, যদি তুমি এটা বুঝতে পারো, যদি তুমি এটা বুঝতে পারো, যদি তুমি এটা বুঝতে পারো,
ওকে, আচ্ছা এই যে দেখেন, দেখি কারা কারা আমার সাথে সাথে উত্তর দিতে পারো। দেখো কোন বিশ্ববিদ্যালয়, আচ্ছা কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেয়া আছে। ওকে, আমাকে বলছে যে প্রদত্ত, ভালো করে খেয়াল করো, আমাকে বলছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ। আমরা কিন্তু 4 নম্বরের কোশ্চেনে চলে গেছি, আমরা কিন্তু অলরেডি 4 নম্বরের কোশ্চেনে চলে গেছি। দেখো প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ, ভালো করে খেয়াল করো তো। এই যে ডাটাগুলা, এই যে ডাটাগুলা, এগুলারে কি বলা হয়? এগুলারে বলা হয় বিচ্ছিন্ন, এগুলাকে বলা হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবিন্যস্ত উপাত্ত। এগুলাকে কি বলা হয়? বিচ্ছিন্ন অবিন্যস্ত উপাত্ত। আচ্ছা, এটা হলো প্রথম কোশ্চেন, যে ধরনটা কিরম? ধরনটা হলো বিচ্ছিন্ন। ভাই বিচ্ছিন্ন কেমনে হলো? তুমি একটু শিখে আসছো না? বিচ্ছিন্ন মানে কি? পূর্ণ সংখ্যা না। দেখো তো এখানে কি কোনো ধরনের দশমিকের মান আছে? না ভাইয়া, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা আকার আছে। তাহলে পূর্ণ সংখ্যা মানেই তো বিচ্ছিন্ন চলক। এই যে ভাই বিচ্ছিন্ন চলক লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার আসো, কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? একটি শ্রেণীর ঘনসংখ্যা কি নির্দেশ করে, এটা তুমি মাথায় রাখবা। একটি শ্রেণীর ঘনসংখ্যা মূলত ওই শ্রেণীভুক্ত ঠিক আছে, ওই শ্রেণীভুক্ত উপাত্তের যতগুলো সংখ্যা, শ্রেণীভুক্ত উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত আছে, ওই শ্রেণীভুক্ত উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত আছে, মান অন্তর্ভুক্ত আছে তা কি করে? তা নির্দেশ করে। শর্টকাটে লিখে দিলাম, মেইন লাইনটাই আমি লিখে দিলাম। ক্লিয়ার? সো খেয়াল করো, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? প্রদত্ত তথ্যটির ধরন হলো বিচ্ছিন্ন অবিন্যস্ত উপাত্ত। শেষ। দ্বিতীয়টা কি? কোন নিবেশনে একটি শ্রেণীর ঘনসংখ্যা, এই যে একটি শ্রেণীর ঘনসংখ্যা এই পর্যন্ত লেখার পরে এখান থেকে লিখবা যে ওই শ্রেণীভুক্ত উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত আছে তা নির্দেশ করে। শেষ। ক নাম্বার। কারো কি বুঝতে সমস্যা আছে? না, কারো সমস্যা নাই। গুড, সবাই বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু সবাই বুঝতে পারছি, সবাই কি দেখতে পারতেছো এখানে মানগুলা? সম্পূর্ণ মান কি দেখা যাচ্ছে? না, আমার মনে হচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু আমি সাইড করে দিচ্ছি, দেখি একটু সাইড করে দিই, এবার মেবি দেখা যাবে। দেখো তো, ওকে, সম্পূর্ণ দেখা যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা, পিডিএফ দিব ভাইয়া, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখো, সো আমরা কি করলাম? প্রথম ক নাম্বার কোশ্চেন অ্যান্সার করে ফেললাম না? এবার আসো, আমাদের এখানে মেইন জিনিস কি? আমরা একটু আগে কিন্তু শিখে আসছি যে গণসংখ্যা নিবেশন সারণী তুমি কিভাবে তৈরি করবা। সো আমরা এইখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। দেখো আমাদের খ নাম্বার কোশ্চেন কি বলছে? উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। মানে এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলো থেকে আমরা কি করব? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে কিন্তু আমরা দেখছিলাম আমাদের কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপ কি? পরিসর বের করা। দ্বিতীয় ধাপ কি? শ্রেণীব্যক্তি। তৃতীয় ধাপ কি? শ্রেণী সংখ্যা তৈরি করা। 4 নম্বর ধাপ হলো গণসংখ্যা তৈরি করা। তাহলে চলো এই 4টা ধাপ অ্যাপ্লাই করে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় সেটা দেখে আসি। এই যে আমাদের উপাত্তগুলো আমরা এক পাশে লিখলাম। এবার আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো পরিসর। আচ্ছা, পরিসর বের করতে গেলে আমরা প্রথম দেখছিলাম, পরিসর বের করতে গেলে আমাদের কি লাগে? সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লাগে। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এই তোমরা একটু দ্রুত বলো তো, এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কত? একটু দ্রুত বের করো, আমি লিখতে লিখতে, দ্রুত বের করো। সর্বোচ্চ সংখ্যা, এবং এটা একটু বড় হয়ে গেছে, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কে কে বের করছো বলো তো? সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কে কে বের করছো? দ্রুত।
এই 98 বলতেছো, 98 কি সর্বোচ্চ? এমডি সারোয়ার হোসেন, 98 কি সর্বোচ্চ সংখ্যা? সর্বনিম্ন সংখ্যাটা দ্রুত বের করো, সর্বোচ্চ সংখ্যাটা, সর্বনিম্ন সংখ্যাটা। আচ্ছা 98 পাইছি আমি, সর্বোচ্চ সংখ্যা 98 পাইছি, কি সর্বোচ্চ সংখ্যা 98। আচ্ছা এবার আসো, সর্বনিম্ন সংখ্যা কত? 34। 34 সর্বনিম্ন সংখ্যা কি 34? সবাই কারেক্ট? এই বেটা, এই কে বলছে রে? ইসমাইল ভাই, ইসমাইল ভাই, এই যে 32 আছে তো ভাই, 32 আছে। এই কানা ইসমাইল কই রে? ইসমাইল 32 না, কানা। এই আরিফ বিল্লাহ আবার 34 লিখছে, আরিফ বিল্লাহ 34 লিখছে, মোহাম্মদ নাইম লিখছে 34, এগুলো সব কানা। এই ওবায়দুল্লাহ আল মারুফ, এইটাও কানা, 34 লিখছে। 34 লিখছে কেন? এই যে এখানে 32 আছে, এই যে এখানে 32 আছে তো, 32 আছে তো, এই যে 32 আর এই যে 98, 32 এবং 98 সব কানা। সাব্বির আহমেদ বলছে 32, কানা কে কে? কানা কে কে? দাঁড়া, কানাগুলোরে লিখি। কানা কে কে কই, খুঁজে পাইতেছি না। ইসমাইল ভাই কানা। আর কে কে? মোহাম্মদ নাইম, ওবায়দুল্লাহ আল মারুফ মেসেজ ডিলিট করে ফেলছে, কমেন্ট ডিলিট করে ফেলছে, এগুলো সবগুলো কানা। ঠিক আছে, কানার লিস্টে জয়েন করছে। হ্যাঁ এই যে ইসমাইল ভাই বলছে সরি দেখিনি, এ দেখেন না বলেই তো, যারা দেখে না তাদের কি বলি আমরা? অন্ধ বলি না, মানে কানা বলি, তাই তো? ওকে, এবার আসো, তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করে ফেলছি। সর্বোচ্চ সংখ্যা হলো 98, সর্বনিম্ন সংখ্যা কত? 32। ওকে 32। এবার আসো, আমাদের প্রথম কাজ কি? পরিসর বের করো না? তুমি চলো পরিসর বের করি। তাহলে অতএব, অতএব পরিসর। সো পরিসর বের করার জন্য আমরা জানি সর্বোচ্চ সংখ্যা কত? 98 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত? 32 যোগ কত? 1। তাহলে খেয়াল করো, 98 থেকে 32 বিয়োগ করলে কত হয়? ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটর ব্যক্তি কোথায়? ক্যালকুলেটরটা নিয়ে আসি, বলেন তো বিয়োগফলটা বের করে বলেন, বিয়োগফলটা বের করে বলেন দেখি কারা কারা হইতে পারে। ওকে দেখো, 98 মাইনাস 32, 98 মাইনাস মাইনাস 32 যোগ 1 কত? 67। তাহলে 66 যোগ 1, তাহলে হয়ে গেল কত? 67। তাহলে আমরা অলরেডি কিন্তু কি বের করে ফেলছি? অলরেডি কিন্তু পরিসর বের করে ফেলছি। অলরেডি প্রথম কাজ পরিসর বের করে ফেলছি। এবার আসো দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী ব্যবধান তো আমাকে কোশ্চেনে বলে নাই, বলছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি মানে তোমার উপর ছেড়ে দিছে, ফি সাবিলিল্লাহ, মানে তোমার উপর ছেড়ে দিছে। এখন তুমি যদি মনে করো যে না ভাই আমি 5 করে ধরবো শ্রেণী ব্যাপ্তি, তুমি 5 দ্বারা ভাগ দাও। তুমি যদি বলো যে না ভাই আমার তো এখানে 67 মানে অনেক সংখ্যা, এখানে আমি চাইতেছি ভাই 10 করে ধরতে, তাও তোমার উপর। তাহলে আমরা এখানে যদি 67 আছে, এটা বড় সংখ্যা, তাহলে আমরা ধরে নিলাম ছোট করে, যে অতএব শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, এই যে শ্রেণীব্যাপ্তি আমি 10 করে ধরছি। শ্রেণীব্যাপ্তি কত করে ধরছি? 10 করে ধরতেছি। দেখো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি 10 হলে, শ্রেণীব্যাপ্তি 10 হলে, আচ্ছা শ্রেণীব্যাপ্তি যেহেতু তুমি ধরছো, শ্রেণীব্যাপ্তির পরের কাজটা কি তোমার? শ্রেণী সংখ্যা বের করা না? আচ্ছা শ্রেণী সংখ্যা বের করা কিন্তু আমরা অলরেডি শিখছিলাম, যে শ্রেণী সংখ্যাটা কেমনে তৈরি করে। এই যে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। আচ্ছা শ্রেণী সংখ্যা বের করার জন্য কিন্তু সূত্রও শিখছিলাম, যে উপরে বসাবা কি? পরিসর। উপরে কি বসাবা? পরিসর। ওকে পরিসর। আর নিচে কি বসাবা? শ্রেণী ব্যাপ্তি, মানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ওকে আচ্ছা এবার আমাকে বলো, শ্রেণী পরিসর তো তুমি বের করছো 67, পরিসর তুমি কি বের করে ফেলছো? 67 বের করে ফেলছো। তাহলে পরিসরের মানটা বসায় দাও, যে পরিসর হলো 67 আর শ্রেণী ব্যাপ্তি কত? 10 করে ধরছো না? তাহলে শ্রেণী ব্যাপ্তি হলো 10, তাহলে আমি পাইতেছি 6.7, 6.7। দেখো আমরা কিন্তু শ্রেণী সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র একদম মাস্ট বি কমন, যে শ্রেণী সংখ্যা কখনোই কি হইতে পারবে না? ভগ্নাংশ আকারে বের হইতে পারবে না। অবশ্যই অবশ্যই কি লাগবে? অবশ্যই অবশ্যই কি লাগবে? পূর্ণ সংখ্যা লাগবে। কি লাগবে? পূর্ণ সংখ্যা। এখানে আছে 6.7, এটা কি হবে না? 6.7 কে আমি কি ধরবো? 7 ধরে নিব। ওকে 6.7 কে আমরা অবশ্যই 7 ধরে নিব। তাহলে এইখানে এই যে আমাদের পরিসংখ্যান, মানে পরিসংখ্যা বের হয়ে গেল, পরিসংখ্যা বের হয়ে গেল। ওকে শেষ। আমরা ধাপগুলা কিন্তু ক্লিয়ার করে ফেলছি, ধাপগুলা কিন্তু অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এবার আসো আমাদের মেইন কাজ, যেটা আমাদের মেইন কাজ, যেটার জন্য আমরা মূলত এত কাজ করলাম, এত কাজ করলাম যেটার জন্য। খেয়াল করো, খেয়াল করো, আমরা দেখলাম যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের 4টা কাজ। প্রথম কাজ কি? পরিসর বের করা, করে ফেলছি। দ্বিতীয় কাজ কি? শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করা, করে ফেললাম 10।
এরপরের কাজ কি? শ্রেণী সংখ্যা নির্ধারণ করা। শ্রেণী সংখ্যা কেমনে বের করে? পরিসর থেকে শ্রেণী ব্যক্তি ভাগ করে যে মান বের হবে ওই মানটা অবশ্যই অবশ্যই কি লাগবে? পূর্ণ সংখ্যা লাগবে। এই যে পূর্ণ সংখ্যা বের করলাম। এরপরের কাজটা কি? গণসংখ্যা বের করা না? এবার তোমার বক্স আঁকবা। কয়টা বক্স আঁকবা? বক্স আঁকবা। এই যে বক্স করি আমরা, বক্স করি, দেখি দেখি বক্স করি, এই যে বক্স করি। ওকে, বক্স করলাম। এরপরে আসো, দেখো দেখো বক্স করতেছি, বক্স করতেছি। আমরা প্রথমত একটা ঘর আঁকলাম, এই যে এই ঘরটা আঁকলাম। ওকে, এই ঘরটা আঁকলাম। খেয়াল করো, এই যে এই ঘরটা যে আঁকলাম, এই ঘরটা যে আঁকলাম, এখানে তোমার একটা মাথায় রাখবা যে আমাকে কয়টা ঘর আঁকবো, আমি এইভাবে কয়টা ঘর আঁকবো। তুমি একটু শর্টকাট টেকনিকটা মাথায় রাখো যে তোমার শ্রেণী সংখ্যা ঘর কয়টা বেরিয়েছে? 7টা না? তুমি এখানে টোটাল 7টা ঘর আঁকবা, সাথে একটা ঘর বেশি আঁকবা। কয়টা ঘর বেশি আঁকবা? একটা ঘর বেশি আঁকবা। আমি আপাতত বেশি নাই খা, আমি আঁকতেছি 7টাই আঁকতেছি। কয়টা আঁকতেছি? 7টা। কয়টা আঁকবো? 7টা। এই যে একটা, দুইটা, এরপরে আবার, এরপরে আবার কোথায় কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল? এই যে আরেকটা নিয়ে আসি। এই আসে না কেন? এই আসে না কেন? ওকে, আমি আঁকি, দেখো 3 4 5, এই 5 6। আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করতে পারো, তাহলে কি আর সময়টা নষ্ট হবে না, আমার দাগানো দেখতে হবে না। ঠিক আছে, ওকে। আমার এরপরে এইভাবে ঘর আঁকবো। এভাবে কয়টা আঁকবো ভাইয়া? আমি এভাবে 3টা ঘর আঁকবো। কয়টা? 3টা। তো খেয়াল করো, 3টা ঘর আঁকতে হবে। এই প্রথমটা, ওকে, প্রথমটা, ওকে, দ্বিতীয়টা, ওকে, এই এনাফ এনাফ এনাফ, সুন্দর হয়েছে, দেখো সুন্দর হয়েছে না? ব্যাখ্যা হয়েছে? আচ্ছা, ব্যাখ্যা হইলো বা, কোনো সমস্যা নেই, আমি মুছামুছি করলাম না। আচ্ছা, হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি 10-এর এই যারা যারা কোশ্চেন করতেছো, কোশ্চেনগুলো একটু উত্তর দেই। স্যার এখানে 7 এই জায়গায় 8 দেওয়া যাবে না? না ভাই, 8 দেওয়া যাবে না। কারণ কি? তুমি দেখো এখানে আসছিল 6.7। তোমার যদি এমন হইতো যে ভাই আমার 7.1 আসছে, 7.2 আসছে, 7.3 আসছে, 7.4 আসছে, তখন তুমি 7 এর পরের সংখ্যা কত? 8, ওইটা বসাই দাও, কোনো সমস্যা নেই। বাট এখানে তো আমাদের 7 এর কোনো ঘরেই যায় নাই, 7 এর কোনো ঘরেই যায়নি, আসছে কত? 6 এর ঘরে আছে এখনো। তাহলে আমরা পরের পূর্ণ সংখ্যা কত? 7 না? ওই জন্য 7 ধরবো। ওকে, আচ্ছা স্যার কোন সময় ঘর কয়টা হবে এটা একটু বলে দিলে ভালো হবে। বলে দেই, যদি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, ঘর লাগবে 3টা। কয়টা ঘর লাগবে? 3টা। কি কি ঘর লাগবে? কি কি ঘর লাগবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমটা হলো শ্রেণী ব্যক্তির ঘর। প্রথমটা কি? শ্রেণী ব্যক্তির ঘর, লিখে দাও, শ্রেণী ব্যক্তি। দ্বিতীয়টার ঘর কি? ট্যালি। দ্বিতীয়টার ঘর কি? ট্যালি। 3 নাম্বারটার ঘর কি? 3 নাম্বারটা হলো মূলত ঘনসংখ্যার ঘর। যেহেতু তোমাকে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করতে বলছে, তাহলে 3 নাম্বারটা হলো কি? গণসংখ্যা। ওকে, গণসংখ্যা নিবেশন সারণী চাইলে উপরে লিখে নিতে পারো। ঘনসংখ্যা, ঘনসংখ্যা নিবেশন, নিবেশন সারণী, ঘনসংখ্যা নিবেশন সারণী। সো এবার খেয়াল করো, এই যে ঘনসংখ্যা নিবেশন সারণী। সো শ্রেণী ব্যক্তিটা কিভাবে কাউন্ট করবা? তুমি দেখো সর্বোচ্চ নিম্ন সংখ্যা কত? 32 না? সর্বোচ্চ সংখ্যা কত? 98। তাহলে সর্বনিম্ন সংখ্যা তুমি যে 32 আছে, তুমি কিন্তু ব্যবধান কত করে ধরছো? 10 করে ধরছো। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা, তুমি চাইলে এটাকে পূর্ণ সংখ্যা কাউন্ট করে নিতে পারো। যেহেতু এটা 32 আছে, তুমি এটা চাইলে 30 থেকে হিসাব করো। কত থেকে? 30 থেকে। সো আমি যদি এখানে চাই যে ভাই আমি 32 না, আমি 31 থেকে হিসাব করবো, তাহলে 31 থেকে 10 গড় হিসাব করতো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। শেষ। তাহলে আমরা 31 থেকে 40 হিসাব করলাম, 10 ঘর হয়েছে। ওকে, এবার আসো 41 থেকে তাহলে কত হবে? 50। এরপর কত আসবে? 51 থেকে, সরি, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর এই যে 91 থেকে 100। এখানে আমরা চাইলে একটা ঘর এক্সট্রা টানি। এই যে এই ঘরটাকে আমি এক্সট্রা টানতেছি, তাহলে আর ফাঁকা থাকবে না, বড় দেখা যাবে না। ওকে, ঘরটা আঁকে রাখলাম। সো আমাদের দেখো এই যে 31 থেকে এই 100-র মধ্যে কি আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা দুইটা আছে না? হ্যাঁ আছে। ক্লিয়ার সবার?
ক্লিয়ার সবাই? ওকে, ইনশাআল্লাহ। এবার খেয়াল করো, আমাদের কাজটা কি, ট্যালি নিয়ে কাজ। এই ট্যালির জন্য আমি তোমাকে বলি, তোমাকে তো কোশ্চেনটা দেওয়া থাকবে, এই চকটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, সংখ্যাগুলো তো দেওয়া থাকবে। তুমি কি করবা, কোশ্চেনে দাগাবা, তুমি খুঁজবা এই যে প্রথমটা 76। এই 76 কোথায় আছে দেখো তো, 71 থেকে 80-র মধ্যে না? এই যে 71 থেকে 80-র মধ্যে দাগাও, একটা করে দাগ দাও। এরপরটা আসো 65, এই যে 65, 65 কোথায়, 65 কোথায়, এই যে এটা 65। ওকে, এরপর আসো 98, 98 কোথায়, এই যে একদম লাস্টেরটা। এরপর আসো 79, 79 কোথায়, 79, 79, 79, 79, এই যে 79। ওকে, এরপর আসো 64, 64 কোথায়, এই যে 64। ওকে, এরপর আসো 68, 68 কোথায়, এখানেই। 56, 56 কোথায়, এই যে উপরেরটাতে। এরপর কত, 73, 73 কোথায় আছে দেখো, 71 থেকে 80-র মধ্যে 73 আছে। ওকে, এই যে 73। এরপর কত, 83। ওকে, 83 কোথায়, এই যে 83। ওকে, আচ্ছা, এরপর আসো 57, 55, 57, 55, এই যে 57, 55। এরপর আসো 92, 45, 92 কোথায়, আচ্ছা, যে 45 জায়গায় ফেলছি, আর এই যে 92 হলো এখানে। এরপর আসো 77, 87, 77, 87 কোথায়, এই যে 77, 87 কোথায়, নিচেরটাতে। ওকে, 46, 32, 75, 46, 32, 75, এই যে 46, এই যে 32, এই যে 75। এখন দেখো এই যে 75, এখানে 4টা কিন্তু আছে। এখন 4টা হয়ে গেলে আমরা 5 নাম্বার ঘরটা কিভাবে করবো, এইভাবে দিব। ভালো করে ক্লিয়ার হইছো? 4টা হয়ে যাওয়ার পরে 5 নাম্বার ঘরটা কিভাবে দিবা, অ্যারো চিহ্ন ভাবে দিবা। এখন এখানে অনেকের কনফিউশন থাকে যে আমাদের কারো কারো বইয়ে দেখবা কি এইভাবে দিতেছে, কারো কারো বইয়ে দিতেছে কি এইভাবে, কারো কারো বইয়ে দিতেছে কি এইভাবে। সো এইটা নিয়ে কারো কোনো ধরনের প্যারা নেওয়ার কোনো দরকার নাই, তুমি যে কোনো একভাবে দিলেই হবে, কারণ তোমার কোন বইয়ে কিভাবে দেওয়া আছে এটা হলো মেইন ফ্যাক্টর। তুমি যেহেতু সবগুলা দেওয়ার নিয়ম আছে, তুমি যে কোনো একভাবেই দিবা, যে কেটে দেওয়ার নিয়ম, কেটে দিতে হবে, এই যে কেটে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, কোন পর্যন্ত গেছিলাম আমরা, 75 পর্যন্ত গেছিলাম, 75। এবার আসো 79, 48, 97, 89, 89, 89 কোথায়, এই যে 89, 48, 48 কোথায়, এই যে 48। তারপরে কত, 97, 97 কোথায়, এই যে 97। ক্লিয়ার? ওকে, এরপর আসো 88, 65, 73, 88, 65, 73, যে 88, 65, 65, 73, 88, 65, 73, 93, 58, 41, 93, 58, 41, এই যে 93, 58 কোথায়, এই যে 58, 41 কোথায়, এই যে 41। ক্লিয়ার? ওকে, সব লিখে দিতেছি, সব লিখে দিতেছি। 69, 63, 39, 69 কোথায়, এই যে 69, 69, 63, 63, 39, 39, 84, 84, 56, 45, 56 কোথায়, এই যে 56, 45 কোথায়, এই যে 45। ওকে, 56, 45, 73, 93, 73 কোথায়, এই যে 73, 93 কোথায়, এই যে 93। তাহলে 73, 93 শেষ, 62 লাগবে, 62 কোথায়, এই যে 62। ওকে, ঠিক একইভাবে এবার আসো 67, 69, 67 কোথায়, 67, এই যে 67। ওকে, 69, 69 কোথায়, এখানে। ওকে, 65 কোথায়, 65 এখানেই, এই যে 4টা। 53, 78, 53 কোথায়, এই যে 53, 78 কোথায়, এই যে 78। 64, 85, 64 কোথায়, 85, 85 কোথায়, 85, 85, 85, এই যে 85। তাহলে 64, 85, 53, 73, 53, 73, 53, 73 কোথায়, এই যে 53, 73 কোথায়, এই যে 73। 34, 75, 34 কোথায়, 34 কিন্তু এই যে উপরে, 34, 75, 75 কোথায়, 75, 75, 75, এই যে 75। ওকে, 82, 67, 82 কোথায়, এই যে 82, 67 কোথায়, এই যে উপরে 67। এরপর কত আছে, 62 না, এই 62 খেয়াল করো, এই যে 62। সো আমরা সবগুলা মানে কিন্তু অলরেডি বের করে ফেললাম, এই যে বের করে ফেলছি না। এবার তুমি জাস্ট কি করবা, এখানে কয়টা আছে, 3টা না, এই 3 বসাও এখানে। এখানে কয়টা আছে, 4টা, একটা 5টা, তাহলে 5 বসাও। এখানে কয়টা আছে, 5টা আর 2টা, 7টা, 7 বসাও। 5, 5, 3, তাহলে 5, 5, 10, 10 আর 3, 13 বসাও। 5, 5, 10, এই যে 10 বসাও। 5 আর 2 কত, 7, 7 বসাও। 5, এই যে 5 বসাও। ক্লিয়ার সবার? এবার আসো, তুমি একটু একটা কাজ করবে এখানে। কি কাজ বেয়া? এখানে কাজটা হলো তুমি যোগ করে দেখবা, একটু একটু যোগ করে দেখতে হবে। কি দেখবা, যোগ করে দেখবা। দেখো যোগ করে যে কি আছে, 3 আছে, 3 যোগ 5 যোগ 7, 5 যোগ 7 যোগ 13 যোগ 13 যোগ 10 যোগ 7 যোগ 5,
করলে কত আসে 50 না? দেখো এখানে কিন্তু আমাদের একটা কোশ্চেন বলে দিছিল, এখানে কিন্তু আমাকে একটা কোশ্চেন বলে দিছিল। কি কোশ্চেন? তুমি একটু আগের স্লাইডে যাও। এই যে আগের স্লাইডে বলে দিছিল যে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী? 50 জন। তো তুমি যেটা বের করছো, এখানেও কত আসছে? টোটাল 50 জন আসছে না? তুমি চাইলে এখানে লিখে দাও যে n সমান সমান কি 50। এই যে তোমার মিলে গেছে। তোমার যদি মিল না হইতো তুমি দেখতে এখানে সংখ্যা কয়টা আছে, হ্যাঁ ভাই 50টা আছে, কিন্তু আমি দেখতেছি কি এখানে আমার বের হয়েছে 49টা বা 51টা হয়ে গেছে। দুইটাই কিন্তু ভুল। তাহলে তুমি বুঝতে হবে যে কোনটা ভুল হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবা, এইখানে কিন্তু যদি তুমি ভুল করো না তাহলে তোমার খুঁজে বের করতে কিন্তু অনেক কষ্ট হবে। সেই জন্য কি করবা, একটা করে বের করবা, একটা করে কাইটা দিবা, প্রশ্ন একটা করে কাইটা কাইটা তারপরে এখানে লিখবা। খুব সাবধানতা অবলম্বন করে লেখার চেষ্টা করবা। সো তারপরে তুমি ফাইনাল রিভিশনে তুমি দেখবা কি 50-এর সাথে 50টা মিলে গেছে, তাহলে আমার ভুল নেই। বাট তুমি যখন দেখবা যে আমার এখানে আছে 50টা কিন্তু বের করছি 49টা অথবা 51টা, তাহলে কিন্তু তোমার মাথা শেষ। কারণ এমনিতে তো সময় লাগতেছে, এর মধ্যে যদি তুমি ভুল করো ওই ভুলটা আবার বের করতে গেলে অনেক সময় যাবে। সেই জন্য এগুলো যখন করবা একটু সাবধানতা অবলম্বন করে একটু সময় নিয়ে করার চেষ্টা করবা। ক্লিয়ার সবার? এইটাই মূলত আমাদের কি গণসংখ্যা নিবেশন সারণী, এটাই আমাদের কি মূলত গণসংখ্যা নিবেশন সারণী। সবাই কি ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পারছি? ওকে ইনশাআল্লাহ। তাহলে এবার আসো আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি আছে। আচ্ছা আবার এমসিকিউ শুরু হয়েছে। দেখো বলো তো কারা কারা এটার উত্তরটা কে কে বলতে পারবা, বলো এটার উত্তর কারা কারা বলতে পারবা? এই স্লাইডে কোনটা প্রয়োজন দ্রুত বলো। কোনটা প্রয়োজন? সি বলতেছে। আচ্ছা পরিসর। ওকে পরিসর। এই মারুফ ইসলাম মুয়াজ বলছে শ্রেণী সংখ্যা, ইসমাইল ভাই বলছে এ শ্রেণী সংখ্যা। এ যেটা যেটা এ বলতেছে সবগুলোর মাইর দেওয়া দরকার, সবগুলোর কি দরকার? মাইর দেওয়া দরকার। আরিফ বিল্লাহ আবার আবার ভুল করতেছে, আরিফ বিল্লাহ আবার ভুল করছো, ইসমাইল ভাই আবার ভুল করছো, মারুফ ইসলাম মুয়াজ আবার ভুল করছো। হবে কোনটা? হবে হলো পরিসর। হবে কি পরিসর কি হবে? পরিসর। কেন ভাই পরিসর? কারণ আমরা একটু আগে শিখাচ্ছিলাম কিন্তু পরিসর, একটু আগে শিখাচ্ছিলাম যে গণসংখ্যা নিবেশন সারণী যদি তুমি তৈরি করতে যাও সেই ক্ষেত্রে তোমার প্রথম স্টেপ কি? স্টেপ 1 কি ছিল? পরিসর বের করা ছিল। কি বের করা ছিল? পরিসর। দ্বিতীয় স্টেপ কি ছিল? দ্বিতীয় স্টেপ ছিল শ্রেণীব্যাপ্তি। কি ছিল? শ্রেণীব্যাপ্তি। এই যেগুলো এতবার বলার পরও ভুল করতেছস, তোদের তো মাইর দেওয়া দরকার রে ভাই। 3 নাম্বার শ্রেণী সংখ্যা। 3 নাম্বার কি ছিল? শ্রেণী সংখ্যা ছিল। শ্রেণী সংখ্যার ক্ষেত্রে অবশ্যই কি লাগবে? পূর্ণ সংখ্যা লাগবে। আর 4 নাম্বার ধাপ ছিল কি? গণসংখ্যা। 4 নাম্বার ধাপ কি ছিল? গণসংখ্যা। মনে আছে তোদের? মনে আছে? এই যারা যারা ভুল করতেছস কি করা উচিত তোদের? মারুফ ইসলাম মুয়াজ মাইর দেওয়া দরকার, মাইর। ওকে আচ্ছা এই অনেকে অনেকে কমেন্ট কেটে ফেলছে, অনেকে কমেন্ট করে ফেলছে। আচ্ছা বুঝতে পারছি সবাই। এরপরে আসো পরের স্লাইডটা, এই যে পরেরটা, বল এটার উত্তর কি হবে? আচ্ছা এখানে একটু খেয়াল করো কি বের করতে হচ্ছে। 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে 43, 50, 40, 38, 33 এগুলো সংখ্যা দেওয়া আছে। আমাকে বলছে পরিসর, এই যে পরিসর বের করতে বলছে। কি বের করতে বলছে? পরিসর। তাহলে পরিসরের মধ্যে আমাদের কি লাগবে? সর্বোচ্চ সংখ্যা লাগবে। এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 50। সর্বোচ্চ সংখ্যা কত? 50। সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা 33। সর্বনিম্ন সংখ্যা কত? 33। তাহলে আমাদের কাজ কি? পরিসর বের করার জন্য সূত্র, পরিসর বের করার জন্য সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মানে 50 মাইনাস 33 যোগ 1। যোগ 1 কত আসে? কত আসে এখানে? 7 আর 2 27। 27-এর সাথে যোগ 1 কত আসে? 27 না তো 17। 17 যোগ 1 কত হয়? 18। কত হয়? 18। এই 18 হলো আমাদের উত্তর। 18 আমাদের কি উত্তর? 18 কি উত্তর? উত্তর 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 18। এই যে উত্তর হলো 18। উত্তর কত? 18। হ্যাঁ আরিফ বিল্লাহ এখন সুন্দর করে লিখলে হবে না তো ভাই, তুই প্রথমে ভুল করছিস আমি কিন্তু দেখছি। আহমেদ সুন্নাত উত্তর দিছো 18, আহমেদ সুন্নাত উত্তর দিছো 18, সারোয়ার হোসেন উত্তর দিছো 18, আর দেখি ইসমাইল ভাই উত্তর দিছো 18। এই যে অনেকক্ষণ পর একটা সঠিক উত্তর দিছো। মাহফুজ আহমেদ চৌধুরী উত্তর দিছো 18। গুড। যারা যারা 18 দিছো তাদেরটাই কারেক্ট, তাদেরটা কি কারেক্ট। আচ্ছা আমাদের মনে হয় একটু জুমমেন্ট হয়ে গেছে না, আমরা একটু সামনের থেকে লিখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে এবার ক্লিয়ার।
হ্যাঁ ক্লিয়ার, ইনশাআল্লাহ ক্লিয়ার, সব ক্লিয়ার। ওকে, সাব্বির আহমেদ উত্তর দিছো কি 18, সাব্বির আহমেদ উত্তর দিছো 18, নূর মোহাম্মদ উত্তর দিছো 18, খুব সুন্দর করে লিখছো, কিন্তু ব্রেকেট দিতে হবে ভাইয়া, পরীক্ষার সময় যদি ব্রেকেটটা না দাও, এই যে দেখো এইখানে একটা আমরা ভুল করি পরীক্ষার সময়, ক নাম্বারের জন্য যখন আসে যে পরিসর তৈরি করো, তখন আমরা কি করি না 50 থেকে 33 যোগ 1 দিয়ে দিই, এইভাবে লিখি যে 50 বিয়োগ 33 যোগ 1, এইভাবে দিলে কিন্তু কাটা, এইভাবে দিলে কিন্তু কাটা। কারণ কি, তুমি কিন্তু তখন এইভাবে হিসাব করবা যে 50 থেকে 33 যোগে এখানে অবশ্যই কি করতে হবে, ব্রেকেট দিতে হবে, অবশ্যই কি করতে হবে, ব্রেকেট দিতে হবে, ব্রেকেট না দিলে কাটা, ব্রেকেট না দিলে কাটা। বুঝতে পারছি সবাই? ওকে, ইনশাআল্লাহ ক্লিয়ার সবার। এই ক্লিয়ার বানান ভুল করছে রে সাব্বির আহমেদ, ক্লিয়ার বানান ভুল করছে। দেখ পরের কোশ্চেনটা উত্তর বল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর হলো 35, পরিসর দেওয়া আছে 56, সর্বোচ্চ নম্বর কত? একদম সহজ কোশ্চেন, তুমি চিন্তা করো তো, পরিসর হলো 56, আচ্ছা সমান সমান আমরা সর্বোচ্চ সংখ্যা যেটা, সর্বোচ্চ যেটা, এটা তো বের করতে বলছে নাকি, এটা আমি ধরে নিলাম এক্স, এটা কি এক্স, জাস্ট তোমাদের সুবিধার্থে ধরে নিলাম এক্স, আর এটা হলো সর্বনিম্ন নাম্বার দিয়ে দিছে 35। তাহলে খেয়াল করো, তুমি জানো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ, এই যে বিয়োগ যোগ কত 1, বিয়োগ যোগ কত 1, এই যে 35 যোগ 1, ক্লিয়ার? এটা তুমি আঁকছো, এবার এখান থেকে নরমালি ক্যালকুলেশন করো তো, তুমি লেখো তো x মাইনাস 35 সমান সমান কত 56 মাইনাস 1, তাহলে কত আসতেছে x ইজ ইকুয়াল টু 55, 55 সাথে এই 35 যোগ, তাহলে কত হয়ে গেল 80, 90, 80, 90, 90 কোথায়, 90 কোথায়, এই যে 90, 90, এই এটা 90 না তো, এটা 96, এই যে 96, ক্লিয়ার সবাই? কেউ উত্তর দেয় নাই, আয় হায় আমি একাই করে ফেললাম, কেউ উত্তর দিতে পারলেন না আপনার এখনো। কত আসবে বলেন তো উত্তর? এই যে আহমেদ সুন্নত উত্তর দিছো 90, আহমেদ সুন্নত উত্তর দিছো 90, ইসমাইল ভাই উত্তর দিছো 90, ওকে 90, ওকে মাহফুজ আহমেদ চৌধুরী উত্তর দিছো 90, গুড। যারা যারা 90 উত্তর দিছো তাদের উত্তরটা কি কারেক্ট, কিভাবে আসছে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এই যেভাবে বের করে ফেলছি। ওকে চলো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখি, এই যে এটা নিম্ন সীমা দেওয়া আছে, শ্রেণীর মধ্যমান দেওয়া আছে ভাইয়া, শ্রেণীর মধ্যমান, আচ্ছা ঊর্ধ্ব সীমা বের করতে বলছে, তাহলে চিন্তা করতো শ্রেণীর মধ্যমান জিনিসটা আসলে কি, মনে রাখবা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, মধ্যমান বের করার জন্য সূত্র কি আসলে, সূত্রটা হইলো যে ঊর্ধ্ব সীমা, এই যে ঊর্ধ্ব সীমা যোগ নিম্ন সীমা, যোগ নিম্ন সীমা ডিভাইড বাই কত 2, ডিভাইড বাই কত 2, ঊর্ধ্ব সীমা যোগ নিম্ন সীমা ডিভাইড বাই কত 2। তাহলে এবার এখানে আসো, কার কার মান জানো তুমি, কার কার মান জানো, কার কার মান জানো তুমি, এই যে শ্রেণীর মধ্যমান জানো না তুমি 32, তাহলে শ্রেণীর মধ্যমান হলো 32, এই যে 32 ইজ ইকুয়াল টু, আসো ঊর্ধ্ব সীমা বের করতে বসে, তাহলে ঊর্ধ্ব সীমা ধরলাম x, যোগ নিম্ন সীমা কত আছে, নিম্ন সীমা এই যে নিম্ন সীমা হলো 30, এই যে 30 ডিভাইড বাই কত 2, আরো দ্বিগুণ করে দাও, x প্লাস 30, 32 দোকানে 64, তাহলে 30, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে 64 মাইনাস 30 করলে কত আসে 34, 34, 34, 34, 34, কে কেউ দিছে দেখি, কেউ উত্তর দেয় নাই, এই আহমেদ সুন্নত উত্তর দিছো 34, স্যার বহুদিন পর ক্লাস করতে আসছি এমন পছন্দ। আচ্ছা আরিফ বিল, আর কিছু বলতাম না, যা তোরে দেখ x এর মান কত 34, x এর মান কত 34, x এর মান 34, এই যে x এর মান 34, x এর মান 34, 34, 34, 34, আরিফ বিল উত্তর দিছে না দেয় নাই? আচ্ছা ইসমাইল ভাই উত্তর দিছো 34, মাহফুজ আহমেদ চৌধুরী উত্তর দিছো 34, আচ্ছা মোহাম্মদ নাইম উত্তর দিছো 34, ওকে যারা যারা 34 উত্তর দিছো তাদেরটা কারেক্ট, একমাত্র থাক বললাম না, ওকে 34, এটাই হলো উত্তর, এটাই আমাদের উত্তর। তাহলে শ্রেণীর মধ্যমান বের করার জন্য সূত্র কি, ঊর্ধ্ব সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, মাথায় থাকবে সবার? ওকে আশা করি ক্লিয়ার। এবার আসো, এবার আসো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে কি আছে দেখো তো, সামনের দিকে কি আছে আমাদের দেখো, ওকে আচ্ছা আমি মনে স্লো হয়ে গেছি, এই আরিফ বিলে মনে হয় বদদোয়া দিছে, আরিফ বিল্লা মনে হয় বদদোয়া দিছে রে, আমার নেট গেছে গা, যারা 1 মিনিট দেখতেছি, এই যে পাইছি, ওকে আচ্ছা আচ্ছা দেখেন পরের স্লাইড দেখি, ওকে সেম কোশ্চেন, দেখি তো কারা কারা উত্তর দিতে পারো, বলো এটার উত্তর কত, আমি এটা করতাম না, এটা সেম টু সেম করাইছি মাত্র একটু আগে করাই আসছি,
এটার উত্তর দ্রুত বল, এটার উত্তর দ্রুত বল সবাই, দ্রুত। দেখি কারা কারা উত্তর দিতে পারে, কে সবার আগে উত্তর দেখে, দেখি সবার আগে উত্তরটা আসে কার থেকে, দেখি সবার আগে উত্তরটা আসে কার থেকে, কার থেকে আসবে সবার আগে উত্তর? অনেক কষ্ট পাইছি রে, ছিদ্র দিতেছে বুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টের উত্তর বল এটা। এই যে ঊর্ধ্বসীমা কত বলছে? 37। ঊর্ধ্বসীমা কত বলছে? 37। আচ্ছা ঊর্ধ্বসীমা যদি 37 হয়, ঊর্ধ্বসীমা 37, আচ্ছা ঊর্ধ্বসীমা 37 আমি লিখে দিতেছি, ঊর্ধ্বসীমা 37। আচ্ছা নিম্ন মধ্যমান, মধ্যমান কত বলছে? 34। মধ্যমান কত বলছে? 34। 34 হলো মধ্যমান। ওকে, মধ্যমান। এবার আমাকে বল নিম্ন সীমা, নিম্ন সীমা বের করতে বলছে। কার বের করতে বলছে নিম্ন সীমা? এই ইসমাইল ভাই উত্তর দিছে 31, সরোয়ার হোসেন উত্তর দিছে 31, ওকে, নূর মোহাম্মদ উত্তর দিছে 31, মোহাম্মদ নাইম উত্তর দিছে 31। আচ্ছা দেখি কারা কারা ভুল করছো। আচ্ছা নিম্ন সীমা, আচ্ছা মধ্যমান হলো 34, আমরা জানি কি উচ্চ সীমা, এই যে 37 যোগ এক্স ধরলাম ডিভাইড বাই 2, তো কত আসে? 37 যোগ এক্স ইজ ইকুয়াল টু 36, 60, 7 দুগুণে 8, অতএব এক্স ইজ ইকুয়াল টু কি 68 থেকে 37 বিয়োগ, 68 থেকে 37 বিয়োগ, বিয়োগ করলে কত আসে? 1, আর এখানে কত আসে? 3, তাহলে এই 31 আসবে উত্তর। 31 31 31 31 31, এই যে 31 31। এই আবু উবাইদা, আবু উবাইদা উত্তর দিছে 35.5। এই আবু উবাইদা ব্যক্তি, আপনি এটা 35.5 কিভাবে বের করছেন, কিভাবে আবিষ্কার করছেন আমাকে একটু বলেন তো। 35.5 কোন মহাবিজ্ঞানী আবিষ্কার করে আপনাকে বের করতে বলছে 35.5? হ্যাঁ 35.5 না ভাইয়া, আসবে কত? 31 আসবে। কিভাবে আসবে? এই যে আমাদের মধ্যমান বা মধ্যমানের যে সূত্রটা শিখছিলাম, যে ঊর্ধ্ব পরিসীমা যোগ নিম্ন সীমা ডিভাইড বাই কত 2, ক্যালকুলেশন করলে আসবে কত? 31। আপনি অবশ্যই এটা একটু ভালো করে খেয়াল করে নেবেন। ওকে, আচ্ছা এবার আসো। এবার এই দেখেন এখানে একটা বেসিক কোশ্চেন, কি উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয়, যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয়, যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয়, নির্দেশক কোনটি? বল কারা কারা উত্তর দিতে পারবি দেখি। এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, এটা কিন্তু অলরেডি আমরা করছি, এটা কিন্তু অলরেডি আমরা করছি। বল কারা কারা বলতে পারবি দেখি। ডি বলছে, আহমেদ সুন্নত উত্তর দিছ ডি, শ্রেণীর ঘন সংখ্যা, শ্রেণীর ঘন সংখ্যা। মাহবুজ আহমেদ চৌধুরী উত্তর দিছ সি, শ্রেণী সংখ্যা, সি শ্রেণী সংখ্যা। ওকে, আর কারা কারা উত্তর দিছ দেখি বলেন। ইসমাইল ভাই উত্তর দিছ এ, তিনজনে তিনটা উত্তর দিছেন, আরেকটা উত্তর বাকি আছে তো বি মধ্যবিন্দু। বলেন ওটা বলেন, কেউ একজন বলেন। ওটাকে আমি কমেন্ট করে নিব নাকি? দাঁড়া আমি বলি বি, দাঁড়া আমি বলি বি। কেউ বি বলতেছে না, নে চারটার কমেন্ট চারটা বলে দিছি, দেখ দেখ আমি কমেন্ট করে ফেলছি বি, দেখ এ বি সি ডি চারজনে চারটা বলছি, চারজনে চারটা বলছি, বল বল কোনটা হবে? আচ্ছা এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি ভাই। কিভাবে কোথায় করে আসছি ভাই দেখি আমরা একটু খুঁজে বের করি। এই যে খুঁজে বের করি, এই যে এখানে দেখেন তো, ওই শ্রেণীভুক্ত উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত আছে তা নির্দেশ করে কেডায়? এই যে শ্রেণীর ঘনসংখ্যা। কে নির্দেশ করে? শ্রেণীর ঘনসংখ্যা নির্দেশ করে। একটু মনোযোগ দিতে হবে রে ভাই, একটু মনোযোগ দিতে হবে। সো কোথায় পাইলাম, কোথায় পাইলাম? এই যে শ্রেণীর ঘনসংখ্যা হলো আমাদের উত্তর। শ্রেণীর ঘনসংখ্যা, শ্রেণীর ঘনসংখ্যা, শ্রেণীর ঘনসংখ্যা ডি হলো আমাদের কি উত্তর, ডি হলো আমাদের কি উত্তর। শেষ, বুঝতে পারছি? ওকে সবাই ক্লিয়ার? আচ্ছা আশা করি ক্লিয়ার। এবার আসো, এবার আসো। এই যে কোন বাড়ির 9 জন লোকের বয়স দেওয়া আছে। মনে কর এটা তোর বয়স, এটা তোর ছোট ভাইয়ের বয়স, এটা তোর বড় ভাইয়ের বয়স, এটা তোর বড় বড় ভাইয়ের বয়স, এটা তোর বাবার বয়স, এটা তোর মার বয়স, এটা তোর বোনের বয়স, এটা তোর তোর বোর বয়স। ঠিক আছে? কয়জনের? 9 জন ব্যক্তি, পরিবারের 9 জন আছে তো। তোমার বয়স, তোমার বাবার বয়স, তোমার মায়ের বয়স, তোমার বোনের বয়স, তোমার বড় ভাই, ছোট ভাই, বড় বড় ভাই, লাস্টেরটা তোর পার্সোনাল মানুষের বয়স। ঠিক আছে? কয়জন বয়স টোটাল? কয়জনের বয়স টোটাল? 9 জন লোকের বয়স। কয়জন? 9 জন। আচ্ছা এই 9 জনকে আমাকে বলছে শ্রেণীর ব্যবধান 10 ধরতে। এই যে দেখ কোনায় পড়ে গেছে, শ্রেণীর ব্যবধান কত? 10 ধরতে। শ্রেণীর ব্যবধান যদি 10 হয় তাহলে শ্রেণী সংখ্যাটা কত? কি বের করতে বলছে? শ্রেণী সংখ্যা। মনে আছে শ্রেণী সংখ্যা মানে কি?
শ্রেণী সংখ্যা মানে কি ছিল মনে আছে? পরিসর ডিভাইডেড বাই কি? শ্রেণী ব্যাপ্তি। পরিসর ডিভাইড বাই কি? শ্রেণী ব্যাপ্তি। আর শ্রেণী ব্যাপ্তির মানটা, এই যে শ্রেণী সংখ্যার মানটা কখনই কি হবে না? ভগ্নাংশে হবে না, অবশ্যই কি হইতে হবে? পূর্ণ সংখ্যায় হইতে হবে। যারা ভুলে গেছোস তাদেরকে থাপ্পড় দেওয়া দরকার। তাহলে চল শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বের করার জন্য সূত্র কি শিখছিলাম? উপরে পরিসর, উপরে কি পরিসর, নিচে কি শ্রেণী ব্যাপ্তি, নিচে কি শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, পরিসর বের করতে গেলে কি করতে হবে? এই যে দেখ পরিসর, পরিসর বের করতে গেলে সর্বোচ্চ সংখ্যা খুঁজতে হবে। সর্বোচ্চ সংখ্যা কার 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 কার? এই যে 60 বছর, এই যে 60 বছর। সর্বনিম্ন সংখ্যা কার? সর্বনিম্ন সংখ্যা 25। সর্বনিম্ন সংখ্যা কত? 25। তাহলে 60 মাইনাস 25 যোগ কত? 1। পরিসরের সূত্র। তাহলে কত আছে এখানে? 25 35 যোগ 1, তাহলে কত হয়ে গেল? 36। আচ্ছা, তাহলে 36 ডিভাইড বাই কত? শ্রেণীব্যাপ্তি 10, তাহলে 3.6। আর 3.6 তো ভাই আমি অপশনে কোথাও খুঁজে পাইলাম না। 3.6 তো অপশনে কোথাও নাই, মাথায় রাখো। এটা 9, এটা 4.5, এটা 4.4, তাহলে এই যে 4, কাছাকাছি কোনটা? 3.6 মানেই তো পূর্ণ সংখ্যা। এ বল, শ্রেণীব্যাপ্তি কিন্তু পূর্ণ সংখ্যা লাগবে, পূর্ণ সংখ্যা। এই যে 4, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তোরটা 60 বছর, ঠিক আছে শাহ মোহাম্মদ মুজাহিদ, তোরটা 60 বছর, সর্বোচ্চ বয়সের অধিকারী করে দিলাম। যা, এটা কার? এটা তোরটার 60 বছর, মনে থাকবে? ওকে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। এগুলো আর ভুল করো না। এবার আসেন আমাদের পরের কোশ্চেনে যাই, পরের জিনিসে যাই। লেখচিত্রের ব্যাপারটা আমরা ক্লিয়ার করি পরে। আমরা আপাতত আগে কোশ্চেনের বক্সগুলো দেখে আসি। লেখচিত্র দেখে তোদের জন্য কত কষ্ট করা হয়েছে দেখছস। চল আমরা গড়ে চলে যাই। গড়, ঘর, গড় মধ্যক প্রচুরক নিয়ে কথা বলি। গড় মধ্যক প্রচুরক, এই যে গড়। আচ্ছা, গড়, ঠিক আছে, গড়। এখানে একটু খেয়াল করো, এখান থেকে আবার বেসিক শুরু। আমাদের খেলাধুলা শেষ, এবার আমরা আবার বেসিকে চলে আসি, আবার খেলতে যাবো ইনশাল্লাহ, একটু পরেই যাবো। দেখো খেয়াল করো, প্রথমত আমাকে কি বলছে? কোন উপাত্ত সেটের, কোন উপাত্ত সেটের কেন্দ্রীয় প্রবণতা প্রকাশক কিছু মাপকাঠি রয়েছে, কিছু প্রকাশক মাপকাঠির আছে। কি কি এই মাপকাঠিগুলো? হলো গড়, মধ্যক, প্রচুরক। এমসিকিউ আসার জন্য আসবে। নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতা প্রকাশক? নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতা প্রকাশক? নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতা প্রকাশক? কোনটা? গড়, মধ্যক, প্রচুরক। এই তিনটার মধ্যে যে কোনো একটা। ওই 1 ও 2, 2 ও 3, 1 2 3, এই অপশনগুলোতে এমসিকিউতে আসবে। সো মনে থাকবে তো সবার? মনে থাকবে তো? মনে থাকবে? ওকে, মনে থাকবে। যা, তারপরে 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 চলেন, এই যে আমরা আবার একটু মেইন টপিকসে চলে আসছি। দেখো, গড় বলছে, গড়। গড় বের করতে গেলে সূত্র হলো 2টা। কেন ভাইয়া সূত্র 2টা কেন? কারণ তুমি ডাটাই পাও কয় রকমের? 2 রকমের। কারণ তুমি শিখে আসছো যে অশ্রেণীবদ্ধ উপাত্ত এবং শ্রেণীবদ্ধ উপাত্ত। এখন অশ্রেণীবদ্ধ উপাত্ত থাকলে কিভাবে বের করবা, শ্রেণীবদ্ধ উপাত্ত থাকলে তুমি কিভাবে বের করবা, এই জন্য হলো 2টা সূত্র। এখন অশ্রেণীবদ্ধ উপাত্ত কোনটা মনে আছে তো? ওই যে একটু আগে বললাম যে কার নামে বলবো? বল, কার নামে বলবো? কার নামে বলবো? কে আছে কমেন্টে? এই সাব্বির আহমেদ বুঝে নাই। আচ্ছা, ওরই বলতেছি। দেখ, গড় হইলো 2 রকমের। একটা হলো অশ্রেণীবদ্ধ উপাত্তের জন্য গড় বের করব, একটা শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য গড় বের করব। এখন অশ্রেণীবদ্ধ উপাত্ত কোনগুলা, শ্রেণীবদ্ধ উপাত্ত কোনগুলা? অশ্রেণীবদ্ধ উপাত্ত হলো ওইগুলা, যেমন মনে কর সাপোজ তোর বয়স হলো 60 বছর, তোর বাবার বয়স হলো 25 বছর। তোর বয়স 60 বছর, তোর বাবার বয়স 25 বছর। এরপর একটা 30 বছর, এরপরটা ধরলাম 15 বছর, এরপরটা আমি ধরে নিলাম যে মনে কর 70 বছর, এরপরটা ধরে নিলাম 100 বছর। এই 100 বছর হলো তোর ব্যক্তির বাস্তনের, ঠিক আছে। আরেকটা দিলাম, মনে কর সাপোজ 67 বছর দিলাম, সাপোজ দিলাম। সেই যে এলোমেলো যে সংখ্যাগুলা, এগুলাকে কি বলা হয়? অশ্রেণীবদ্ধ সংখ্যা বলা হয়। কি শ্রেণী? অশ্রেণীবদ্ধ, অশ্রেণীবদ্ধ সংখ্যা। খেয়াল করছোস? আচ্ছা, অশ্রেণীবদ্ধ সংখ্যা যখন থাকবে তার গড় কেমনে বের করবো আমরা? এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট।
অশ্রেণীবদ্ধ সংখ্যাগুলো দিয়ে কি করবে, গড় আসবে এমসিকিউতে। সো ভালো করে মাথায় রাখো, এখানে কিছু ব্যক্তির মনে করো দেয়া আছে, বয়সের তুলনা দেওয়া আছে, কি দেওয়া আছে, বয়স দেওয়া আছে। ক্লিয়ার সাব্বির? সাব্বির কই? সাব্বির ক্লিয়ার? ওকে ওকে, এবার আসো, এই যে বয়সের মাপকাঠি দেয়া আছে না, খেয়াল করো তো এখান থেকে আমি কি করতে পারি, আমি এইগুলোর সবগুলোর যোগ করব, সবগুলোর কি করব, যোগ করব। অনেকে বলবে সাজিয়ে তারপরে যোগ করতে, কোনো দরকার নেই ভাই, গড় মানেই হলো তুই যোগ করে দে সব। তো 60 যোগ 25 যোগ 30 যোগ 15 যোগ 70 যোগ 100 যোগ 67 ডিভাইডেড বাই কত বসাইবা, সংখ্যা গণ, 1টা 2টা 3টা 4টা 5 6 7টা, এই 7 দ্বারা ভাগ, সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দাও, যেটা আসবে সেটাই আমাদের কি, এই যে অশ্রেণীবদ্ধ গড়। এবার খেয়াল করো, এই যে এখানেও কিন্তু এই জিনিসটাই বলছে যে এক্স আই, এক্স আই মানে কি, এই সবগুলাকে বলা হয় কি এক্স আই, এই যে এক্স আই। তাহলে ডিভাইড বাই এন মানে কি, সবগুলা কয়টা, এই সংখ্যাটা এন। ফিনিশ? ওকে, এবার আসো শ্রেণীবদ্ধ উপাত্ত তো আমরা চিনি, শ্রেণীবদ্ধ উপাত্ত কোনটা, ওই যে বক্স করে করে যে থাকে, বক্স করে করে যে থাকে, এটা আমাদের কি শ্রেণীবদ্ধ উপাত্ত। ক্লিয়ার সবাই? আচ্ছা, গড় বের করতে বলি নাই। আচ্ছা, আহমেদ সুন্নাত উত্তর দিয়ে ফেলছো। আচ্ছা, আমার দাদির হলো 105 বছর চলছে এখন, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখ দেখ, এরপরে চলে, এই যে শিখাইছি না এতক্ষণ, এবার দেখি উত্তর যেটা ভুল করবি না, সবগুলো 60 বছরের সাথে দিয়ে দিব। ওকে, তাহলে চল, 1 থেকে, এই যে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা, ভাইয়া মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা হলো ওই সকল সংখ্যাগুলা যেগুলাকে ওর নিজস্ব ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওর নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কিভাবে? কিন্তু একটা শর্ত মনে রাখবা, অবশ্যই 2 থেকে বড় লাগবে, কিন্তু 2 থেকে বড় লাগবে, 2 অথবা 2 থেকে বড়, 1 হইতে পারবে না, 2 অথবা 2 থেকে বড়। তাহলে খেয়াল করো, আমাকে বলছে 1 থেকে, তাহলে 1 তো হবে না, তাহলে 2, 3, 4 হবে, 4 হবে না, কারণ কি 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, 5 হবে, 7 হবে, 9 হবে না, 9 হবে না, 11, 13, 17, আর এই 19 নিচে। ক্লিয়ার? তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি বের করলাম। এবার আমাকে বলছে গড় নির্ণয় করো। দেখো তো এটা কি শ্রেণীবদ্ধ নাকি অশ্রেণীবদ্ধ, এটা কি শ্রেণীবদ্ধ নাকি অশ্রেণীবদ্ধ, অবশ্যই অশ্রেণীবদ্ধ। আর অশ্রেণীবদ্ধ হইলে আমরা এটা কি ধরি, কি এক্স আই। আচ্ছা, এক্স আই মানে কি, উপরে বসবে সামেশন অফ এক্স আই, আর নিচে বসবে কি এন। সামেশন অফ এক্স আই মানে কি, সবগুলোর যোগফল। তাহলে উপরে কি বসবে, সবগুলোর যোগ করে দাও, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 ডিভাইড বাই কয়টা, 2 4 6 8টা, 8 দ্বারা ভাগ করে দাও, কত আসে, কত আসে, কত আসে? আমার কি ক্যালকুলেটরটা বের করতে হইব, আমার কি হাতিয়ার বের করতে হবে? না, আমি বের করে দেখাচ্ছি, দাঁড়া। এই যে কই রে, কথা শুনে না, এই দেখ, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 13 17 19, এই যে 19 ইকুয়াল কত, 77। 77 কে ভাগ করবো কত দ্বারা, 8 দ্বারা, কত আসে, 9.6, 9.62, 9.62, ওই 9.62 9.63 লেখা যায়, কত আসবে, এই যে 9.63, 9.63, 9.63, 9.63। যারা যারা ভুল করছো দেখি, কারা কারা ভুল করছো, কারা কারা ভুল করছে দেখি। আহমেদ সুন্নত উত্তর দিছো 9.63, মাশাআল্লাহ। মাহফুজ আহমেদ উত্তর দিছো এ মানে 9.63, গুড। মোহাম্মদ নাইম উত্তর দিছো 9.63, জাযাকাল্লাহ। সরার হোসেন উত্তর দিছো 9.63, গুড। ওকে, তাহলে সবার উত্তরটা কি ক্লিয়ার? এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, দেখি আমাদের আর কি আছে। এই আরেকটা আছে, এগুলো সব কি করে দিব, ওই যে আগেরটার মতোই না, সবগুলোর কি করে দিব, যোগ করে দিব। এগুলো সবগুলা কি আমাদের এক্স এর মান, সবগুলা কি এক্স এর মান, সবগুলা কি এক্স এর মান। তাহলে আমরা সামেশন অফ এক্স মানে সবগুলা কি করে দিব, যোগ করে দিব, আর কয়টা আছে ওই দ্বারা ভাগ করে দিব। বলো তো উত্তর কত আসবে, বল উত্তর কত আসবে, বল উত্তর কত আসবে। অনেক উত্তর দিচ্ছ, আরিফ বিল্লাহ 9.63, নূর মোহাম্মদ 9.63, ওকে। সাব্বির আহমেদ 9.63, ওকে ওকে, গুড। এবার আসেন আমাদের এই উত্তরটা, বলেন তো কারা কারা উত্তর দিতে পারছে দেখি, কারা কারা উত্তর দিতে পারছে দেখি, আমি করার আগে কারা কারা উত্তর দিতে পারে, ওকে দেখি। এই যে নেন, কারা কারা উত্তর দিতে পারে দেখি। 13 যোগ 19, 13 যোগ 19 যোগ 17 যোগ 14, 17 যোগ 14 যোগ
16 যোগ 15 যোগ 18 যোগ 20, ওকে, বের করলাম, ভাগ 2 4 6 8, 14.63। 14 তো নাই, 14 তো নাই, ভুল করে ফেললাম নাকি? কোথাও ভুল করছি? মান বসাই নেই মনে হয়। কোথায় কোথায় কোথায়? স্যার আপনি উত্তর দেননি মানে? 16.5। ওকে, দেখি আবার চেক দিই 13 যোগ 19, 19 যোগ 17 যোগ 14, 17 যোগ 14 যোগ 16 যোগ 15 যোগ 18 যোগ 20, এই যে 20 20 20 20 20, এই যে 20, ভাগ কত? 8টা না, এই 8 দ্বারা ভাগ, এই 16.5, এই উত্তর আছে। কি রে, স্যারের একটা সংখ্যা উঠে নেই, এই যে উঠে নেই, উঠাই দিছে এবার 16.5। যারা যারা 16.5 দিছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে কি দিব? আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছে 16.5 উত্তরটা কিভাবে আসে? আমি আশা করি আমার স্টুডেন্টরা গড় কোনোদিনই ভুলবে না। যদি কেউ ভুলে যায় তাহলে তারে 60 বছরের দিয়ে দিব। ওকে, কি খুশি হয়ে গেছে, স্যার ভুল করছে। নূর মোহাম্মদ খুব খুশি হয়ে গেছে, স্যার ভুল করছে, উনি পারতেছে না, নাচতেছে। আচ্ছা, তারপরে চলো, এই নাচিস না নূর মোহাম্মদ। খেয়াল করেন, এবার আসেন আমাদের আরেকটা টপিক সেগমেন্ট। দেখো এইখানে কিন্তু এটা কি শ্রেণীবদ্ধ না, এটা কিন্তু শ্রেণীবদ্ধ। শ্রেণীবদ্ধের ক্ষেত্রে আমাদের কাজটা কি, প্রথমে ঘনসংখ্যা মধ্যমান মধ্যবিন্দু বের করতে হবে। কি বের করতে হবে? মধ্যবিন্দু। কারণ আমরা সূত্র শিখছিলাম এক্স বার, এক্স বার মানে গড় বোঝায়। তাহলে উপরে বসে হলো এফ আই এক্স আই, নিচে বসে কি এন, সামেশন অফ এফ আই এক্স আই। তাহলে এই এফ আই মানে কি ঘনসংখ্যা, এফ আই মানে কি ঘনসংখ্যা, এক্স আই মানে কি মধ্যবিন্দু, এক্স আই মানে কি মধ্যবিন্দু। এই যে এখানে লিখে দিতেছি ভাই, দেখ মধ্যবিন্দু, মধ্যবিন্দু এক্স আই। হ্যাঁ, লাল গোলাপের শুভেচ্ছা দা, তোর লাল কালা সাদা সব দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো করে দেখ। সো মধ্যবিন্দু গুলো আমরা বের করবো ভাইয়া। মধ্যবিন্দু বের করার জন্য একদম সহজ কাজ, একদম সহজ কাজ। একটা জিনিস মনে রাখবে, এই প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে তুমি খেয়াল করো, প্রথম দুইটা করলেই বুঝতে পারবা যে 56 যোগ 60 ভাগ 2 কত আসে? 58 আসে, 58। এরপরটাতে কত আসে? 61 যোগ 65 ভাগ 2 কত আসে? 63 আসে। এটা কত আসবে? 68 আসবে। এটা কত আসবে? 73 আসবে। বের করে ফেললাম। এবার খেয়াল করো, এবার খেয়াল কর, এবার খেয়াল কর, এই দুইটাকে, এই দুইটাকে, এই যে আমরা বের করে ফেলছি না, এফ আই এক্স আই লাগবে না, এফ আই এর মানও জানি, এক্স এর মানও জানি, এফ আই এর মানও জানি, এক্স এর মানও জানি। এই দুটাকে গুণ করবা। তাহলে গুণ করো, এই যে এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করো, তারপর সবগুলোকে কি করে দাও? যোগ করে দাও। সবগুলোকে কি করে দাও? যোগ করে দাও। কত আসে দেখো তো, কত আসে দেখো? 7 × 58 কত আসে? যোগ করে যেটা আসবে সেটাই কি উত্তর। নিজেরা ট্রাই করো, ট্রাই করে উত্তরটা জানিয়ে দিও, ঠিক আছে? উত্তরটা জানিয়ে দিও, আপাতত আর সময় নষ্ট না করি। এবার আসো, এটা সেম কাজ, সেম কাজ, সেম 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 কাজ ট্রাই করিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা অনেকক্ষণ হয়ে গেল ক্লাসের না? আচ্ছা, আশা করি আমি যতটুকু পড়াইছি তোমাদের, আশা করি তোমরা কেউ ভুলে যাবা না। ভুলে যাবা? ভুলে যাবা না। আশা করি যতটুকুই পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হোক, আমি চেষ্টা করছি একটু মজা নিয়ে নিয়ে বুঝাই বুঝা পড়তে। কারণ যেহেতু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, আমরা অনেকেই এটা মনে রাখে না। সবাই পড়ছি, এটা অনেকবার পড়া হয়েছে চ্যাপ্টারটা, বাট কেউ মনে রাখতে পারি না। সো যেন মনে থাকে, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এমসিকিউ নিয়ে এই চ্যাপ্টারে। সো এমসিকিউ গুলা কিভাবে উত্তর করতে হবে, কিভাবে মনে রাখতে হবে, এই জন্য আমি একটু চেষ্টা করছি তোমাদের মজার সহিত যেন বুঝাইতে পারি সেটা করতে। কারণ কারণ যেন তুমি এটা মনে রাখতে পারো, যেন এই জিনিসগুলা, যে কমন যে ভুলগুলো হয়, এই ভুলগুলো যেন আমার ওই মজার কারণে হলো তুমি যেন স্পেশাল ভাবে মনে রাখো, তোমার যেন ভুল না হয়। ক্লিয়ার? এই জন্য মূলত আমি চেষ্টা করছি একটু হাসি ফান, একটু দুষ্টামি করে করে হলেও তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার। সো
আজকে আমরা গড় পদ্ধতি দেখলাম, নেক্সট ক্লাসে গড়ের পরের স্লাইড পর্যন্ত আমরা আবার নেক্সট ক্লাসে করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবা। আজকে ক্লাসে যতটুকুই হয়েছে তোমরা একটু চেষ্টা করবা বারবার ক্লাসটা একটু কন্টিনিউ করতে। ওইগুলাই তোমরা কোশ্চেন লিখে লিখে উত্তর করার চেষ্টা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। কোশ্চেন লিখবা, উত্তর করবা, কোশ্চেন লিখবা, উত্তর লিখবা। যতটুকু স্লাইড দেখানো হয়েছে, যতগুলো স্লাইড দেখানো হয়েছে, সবগুলো স্লাইড খাতায় লেখা থাকবে, সবগুলো স্লাইড খাতায় লিখে লিখে। অবশ্যই আজকের ক্লাসের বাড়ির কাজ যদি কেউ না দিছস, আজকের ক্লাসের বাড়ির কাজ যদি কেউ না দিছস, নেক্সট ক্লাসে তারে আমরা 60 বছরের সাথে দিয়ে দিব। আমরা সবাই মিলে নেক্সট ক্লাসে লাইভ ক্লাসের মধ্যে 60 বছরের সাথে উনারে দিয়ে দিব। ক্লিয়ার সবাই? এবার খেয়াল করেন, সো বাড়ির কাজ কি থাকবে? যতগুলা স্লাইড পড়ানো হয়েছে সবগুলা ব্যক্তির স্লাইড আমি যেন দেখতে পারি খাতায়, সবগুলা স্লাইড বাড়ির কাজ হিসেবে জমা দিয়ে দিবা। মনে থাকবে সবার, এইটার বাড়ির কাজ আমরা নেক্সট ক্লাস হওয়ার পূর্বেই যেন পাই। যারা যারা বাড়ির কাজ জমা না দিবা তাদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক আছে, সো অবশ্যই কি করবা, বাড়ির কাজগুলা জমা দিয়ে দিবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।